রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজের এই বিশেষ পর্ব বাংলা ভোট যুদ্ধে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল থেকে প্রায় 9টা থেকে আমরা ব্যাক টু ব্যাক ধারাবাহিকভাবে আজকে এই অনুষ্ঠানটা করেছি এবং সমাজের এবং রাজনীতির বিভিন্ন ক্ষেত্রের লোকেরা তাদের মতামত নিয়ে আপনাদের কাছে এসছে এবং আপনারা মোটামুটি আজকে গণতন্ত্রের সবথেকে বড় পর্ব এনজয় করেছেন এবং আমরাও আমাদের মতন করে আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে একদম শেষ লগ্নে উপস্থিত আছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং প্রাক্তন আমলা। উনি এটা বেশি ভালোবাসেন বলতে যে আমি আমলা ছিলাম তবেই তো মেয়র করা হচ্ছে আমাকে। শ্রী দিলীপ অগস্তি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে ওনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, ওয়েলকাম। নমস্কার। এক্সপ্রেস নিউজের মাধ্যমে আমি দুর্গাপুরবাসীকে আমার বাংলা নববর্ষের প্রথমে অভিনন্দন জানাচ্ছি এবং নতুন বর্ষটা সকলের পক্ষে শুভ এবং ভালো হোক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করছি। আপনারা সকলে নতুন বছরে ভালো থাকুন এবং আজকের দিনটা যেটা আমাদের মাননীয় মদন সিং সাহেব বললেন যে আমাদের এখানে যে গণতন্ত্রের উৎসব চলছে, এটা সবার উৎসব, সব ধর্মের লোকের উৎসব, ছোট বড় সব বয়স নির্বিশেষে প্রত্যেকের উৎসব। এই উৎসবে আজকে মাতোয়ারা বাংলা এবং এই ধরনের উৎসব কি জিনিস সেটা তো যারা এইটা উপভোগ করছেন তারা তো নিশ্চয়ই বলবেন। তার সাথে আমাদের এই আজ সকাল থেকে যা যা দেখলাম, দেখে যেটা এর আগে যা দেখেছি তার সম্বন্ধে একটা তুলনামূলক আলোচনা করার জন্য। স্যার, আপনি ভালো হলো আপনি আমাকে ভূমিকাটা ধরিয়ে দিলেন। আমি আপনাকে বলছি, মানে এইবারে ইলেকশনে যে মূল মুদ্দাগুলো ছিল সেইগুলো আমাদের মনে হয়েছে যে সমস্ত পলিটিক্যাল পার্টি কায়দা করে সেটাকে গৌণ করে দিয়েছিল এবং অনেকগুলো এমন নেগেটিভ সেট হয়েছিল যেটা নিয়ে এইবারের ভোট হয়েছে। আমরা দেখলাম যে শাসক দলের তরফ থেকে প্রথমেই এসআইআর নিয়ে, মানে এক হচ্ছে এসআইআর করা এবং তার সময় নিয়ে এবং তার যে প্রসেসে করা হয়েছে সেইটা নিয়ে শাসক দল একদম ডাইরেক্ট, মানে লড়াইটা এমন মনে হচ্ছিল যে বিজেপি বা সিপিএমের সঙ্গে শাসক দলের নয়, নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দলের লড়াই হচ্ছে। তো এইটা যে শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশনের যে ঝগড়া, কিন্তু আজকে 5টা বাজতে চললো, আমরা এখন পর্যন্ত দেখলাম যে বাংলার একটা বদনাম ছিল ভোটের সময় যে বোমা গুলি ছাড়া, রক্ত ছাড়া কোনো নির্বাচন হয় না, কিন্তু এই প্রথম দেখছি অনেক দিন পর, মানে দেখছি যে এখনো পর্যন্ত সেই রকম কোনো মেজর ঘটনা ঘটেনি, অথচ নির্বাচন পুরো শান্তিপূর্ণ এবং মানুষ মানে একদম নিরাপদভাবে ভোট দিয়েছে। আপনি তো একজন প্রাক্তন আমলা, কি করে সম্ভব হলো এবং আগে কেন হতো না? আচ্ছা, আমি প্রথমেই একটা শব্দ সম্বন্ধে আমার অবজেকশন জানাচ্ছি যে নির্বাচন কমিশনের সঙ্গে ঝগড়া, কথাটা ঝগড়া কখন হয়? যখন এক পক্ষ দুটো পক্ষ থাকে, এক পক্ষর সঙ্গে আর এক পক্ষর হয়, সেখানে স্বার্থের সংঘাত হয় এবং স্বার্থের সংঘাতে দুজনা নিজের নিজের স্বার্থ নিয়ে এস্টাবলিশ করতে চায়, সেই জন্য ঝগড়াটা হয়। কিন্তু আমি নিজে আমলা, যেটা বললেন আমি আমলা হিসেবেই বলছি এবং ভোটার সাথে আমি বরাবরই ওতপ্রোতভাবে জড়িত থেকেছি চাকরি জীবনে। আমি একটা বলে রাখি এই সময়
একটা জেলার, বিশেষ করে মুর্শিদাবাদের মতো একটা টাটবনের জেলার 7 বছর আমি জেলার নির্বাচন আধিকারিক ছিলাম। আচ্ছা। এবং আমার সময় আপনারা মাঝে মাঝে দেখবেন খুবই দক্ষ অফিসার, উনি তৃণমূলের পক্ষে রাজ্যসভার সংসদও হয়েছিলেন, জহর সরকার। উনি চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকটরাল অফিসার, এবং তার সাথে কাজ করেছি। এবং তার মতো একটা স্পিরিটেড অফিসার, এবং সব থেকে ওনার বড় গুণ ছিল উনি অফিসারদিকে পুরো দায়িত্ব দিয়ে দিতেন, বুঝে সব কিছু কাজ কিন্তু আপনার, আমি কেউ না, অতএব ভালো হলে ভালো, খারাপটা আমার, অতএব আপনি কাজটা কীভাবে কাটবেন আপনি বুঝে নিন। এবং ওনার সাথে যেভাবে ফ্রি হ্যান্ড নিয়ে আমি কাজকর্ম করেছি, অতএব ঝগড়ার কিছু নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক আমাদের মতে সংবিধান দায়িত্ব দিয়েছে ভারতবর্ষের নির্বাচন পরিচালনা করার জন্য, তার নিজস্ব আইন আছে, এবং আইনটা ঠিকমতো করার জন্য রুলস আছে। সেই রুলস অনুযায়ী আমাদের একবারে জেলা, রাজ্য থেকে, জেলা থেকে, ব্লক লেভেলে আমরা বিভিন্ন যারা অফিসাররা থাকি, পশ্চিমবঙ্গ সরকারের কাজ করেছি আমরা যারা, পরবর্তীতে তারাই আমরা নির্বাচন কমিশনের ডেপুটেশনে গিয়ে কাজটা করেছি। এবং আমাদের শুধু আইন এবং রুলটা মেনে কাজটা করেছি, সেখানে ঝগড়ার কোনো প্রশ্নই উঠে না। তাহলে শাসক দল এত আক্রমণ কেন? মানে নির্বাচন কমিশনকে জ্ঞান এসকোবারের নাম অলমোস্ট ভ্যানিসকোবার করে দেওয়া হলো, মানে কেন? এটা তো মানে পুরো ক্যালকুলেটেড একটা আক্রমণ নির্বাচন কমিশনের উপরে এসআইআর কে নিয়ে করা হয়েছে। সেটা আমি ঠিক বলতে পারবো না, তার কারণ হচ্ছে একজনের মনের মধ্যে কি আছে সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় দুপক্ষে ঝগড়া বলতে দুটো পক্ষ বাজায়। নির্বাচন কমিশন কোনো সময় আমি তো নির্বাচন কমিশনে কাজ করেছি বলেই বলছি, নিজেকে কোনো সময় পক্ষ মনে করে না। তারা মনে করে যে সুষ্ঠুভাবে ভালোভাবে নিয়ম মেনে কাজগুলো আমরা করব। এটা আপনি বললেন ঠিকই আছে, কিন্তু অভিযোগটা হচ্ছে যে নির্বাচন কমিশন আজকে পুরো বিজেপির দালালি করছে এবং বিজেপির নেতাদের ইনস্ট্রাকশনের উপরে ইচ্ছাকৃতভাবে কি নাম হচ্ছে যে শাসক দলে মানে তৃণমূলের মানে ভোটকে মানে এসআইআর এর মাধ্যমে কাটা হয়েছে, অল্প সংখ্যকের ভোটকে কাটা হয়েছে, এবং হারাবার জন্য সমস্ত রকম ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে। এটা অভিযোগ মানে তৃণমূলের নির্বাচন কমিশনের উপর। আপনি বলছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ। শুনুন, আমি আবার বলছি, বরাবরই বলবো, নির্বাচন কমিশনে যারা আছেন অফিসাররা যারা চেয়ারে বসে কাজ করেন, তারা কোনো দিনই কারো পক্ষে কাজ করেন না। তারা আইনি মতো কাজ করেন। আইন করতে গেলে আইনটা হয়তো কারুর মনোমতো পছন্দ না হতে পারে, তিনি নিজের মতো সেটাকে ব্যাখ্যা করেন। এবং আমি বলছি, আপনি হয়তো ভালো করে যাবেন, আমি দুর্গাপুরে আমি 4টা অ্যাসেম্বলি এবং 4টে পার্লামেন্ট নিজে হাতে করেছি, এবং দুর্গাপুরের সাথে নিজে হাতে করতাম। ভোটার লিস্ট তৈরি করার থেকে, মানে বুথ তৈরি করার থেকে, পোলিং পার্টি তৈরি করতে, এবং আমি বরাবরই একটা নিয়ম মেনে কাজ করার চেষ্টা করেছি। এবং সেই সময় দুর্গাপুরের যারা পুরনো নেতা তারা জানবেন যে আমাকে সিপিএমের লোকরা সবসময় বলতো যে দিলীপ অগস্তি আমাদের লোক না, কারণ আমি তো চেয়ারে বসে কারোর লোক হওয়ার জন্য ছিলাম না। এবং যে কারণে আমি বলতে বাধ্য হচ্ছি খুব দুঃখের সাথে যে সিপিএম বারবার দুর্গাপুর এবং এই এলাকা থেকে আমাকে তাড়িয়েছে, এবং আমাকে খেপা কুকুরের মধ্যে তেড়ে বেরিয়েছে। বলতে খারাপ লাগছে, হয়তো এখন যারা সিপিএম এর আছেন তারা বলবেন আমি বলছি, কিন্তু পুরনো দিকে যদি তারা চিন্তা করেন তারা কিভাবে আমার পিছনে লেগেছিলেন, আমি দু একটা উদাহরণ দিতে পারি, কিন্তু দেবো না এখানে, আমার ওইসব পুরনো ঘেটে লাভ নেই। কিন্তু আমি যেটা হচ্ছে, আমি আইন মেনে কাজ করার সবসময় চেষ্টা করছি, এবং এখনো যেটা নির্বাচন কমিশন যেটা করেছে সেটা হচ্ছে আইন মেনে করেছেন। এবং আপনি যে বললেন যে ভোটার লিস্ট থেকে বাদ গেছে, ভোটার লিস্ট থেকে কেন বাদ গেছে, এসআইআর এর ফর্ম আপনিও পূরণ করেছেন, আমিও পূরণ করেছি। তাহলে আমার ঘরে যারা আছে, আমার ঠিকমতো যাদের পূরণ হয়েছে আমার মনে হয় তাদের হয়নি। এবং সেটা ম্যাপিং যেটা হচ্ছে, ম্যাপিং করার সময় কিছু কিছু হয়েছে, এবং ম্যাপিং এর ব্যাপারে যেটা আমার ধারণা হয়েছে, কয়েকদিন আগে দেখেছি যে যারা কাজ করতে গেছে আমাদের বিশেষ করে বিএলও, সেই বিএলওদের যে সিলেকশন
সেটা তো নির্বাচন কমিশন করেন না। হুম। বিরোধী সিলেকশনটা নিচের লেভেলে আমাদের ব্লক স্তরের যারা আছেন অফিসার কি জেলা স্তরের অফিসার আছেন তারাই করেন। হুম। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সিও করেন না, আমাদের ইয়ারও যিনি যারা জেলা মহকুমা শাসক তারাও করেন না, ডিস্ট্রিক্ট ইলেকশন তারাও করেন না, করেন ব্লক স্তরের অফিসার। এবং ব্লক স্তরের অফিসারও তো নিজেরা কাজ করেন না, বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছেন তাদের জিজ্ঞেস করেন কাকে করব না করব। আমার মনে হচ্ছে যে এখানে যারা হয়েছে তাদের মধ্যে এমন কিছু ছিলেন, হয়তো তাদের দক্ষতা কিংবা তাদের ঠিকমতো প্রশিক্ষণ এগুলো হয় না হওয়ার জন্যে ওই যখন ম্যাপিং করা হয়েছে, আপলোড করা হয়েছে, ভুলভ্রান্তি থাকার জন্যে কিছু লোকের হয়েছে। কিন্তু ভুলভ্রান্তি করার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে এতগুলো লোকের নাম বাদ চলে গেল। ধরুন এতগুলো লোক ভোট দিতে, যেটা আমি দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা হয়েছে, আমি একটা খুব কথা বলছি, এবং আমার মনে হয় এইগুলো কি করে যারা করেছেন তাদেরও দেখা উচিত। আমি তো নিজের হাতে খুব কাজকর্ম করেছি, আমার এক বন্ধুর নামটা বাদ গেছে, আমারই বয়সী, একসাথে আমরা বেশি পড়তাম। হঠাৎ কয়েকদিন টেলিফোন করে বললো যে দিলীপ আমার নামটা বাদ চলে গেলাম। কেন? না রে ভাই, আমি দেখছি আমার নাম হচ্ছে অশোক বসু, আমার বাবার নামটা শান্তিময়ী কুণ্ডু হয়েছে। আচ্ছা, এবারে বলুন এই দোষটা কার? এটা এআই দিয়ে করেছে বলে ইয়ারোর দোষ, না ডিওর দোষ, না ইলেকশন কমিশনের দোষ? বিএলওর দোষ, যে ফর্ম ফিল আপ করেছে। হ্যাঁ, আর এইগুলো 100% চেকিং করা সম্ভব না। না, তাহলে এইটা ইচ্ছাকৃত ভুল কি অনিচ্ছাকৃত ভুল, এটা হয়েছে। এবং আমি অনেক সময় দেখেছি যে এটা। আর আরেকটা ছিল 2022 সালে 2002 সালে ভোটার লিস্টের সঙ্গে আমাদের রেফারেন্স, একটা রেফারেন্স তো দরকার যে কোনো সময়। আমি একটা করতে গেলে আমার একটা বেস দরকার। এর আগেও আমরা যেটা করতাম, এই যে এসআইআর এখন নাম হয়েছে এসআইআর জানি কি জানি না, এসআইআর কিছু না, স্পেশাল রিভিশন অফ ইলেকটোরাল রোল। এই রিভিশন অফ ইলেকটোরাল রোল আমিও বহুবার করেছি। তখন আমরা করতাম কি, এনুমারেটর দিকে একটা করে প্যাড দিয়ে দিতাম, বাড়ি বাড়ি যেত, বাড়িতে এসে জিজ্ঞেস করতো বাড়ির বড়কে মেয়েকে অভিভাবককে, তার নামটা লিখতো, তার সাথে তার যত ছেলে, যত বৌমা, তত মেয়ে, তাদের নামগুলো লিখে তাকে সই করে নিয়ে যেত। সেইটা থেকে হাতে লিখে একটা ডাব রোল তৈরি করতো, পাবলিশ হতো, আর তারপর ফাইনাল হতো। সেই জিনিসই হয়েছে। এবারে হয়েছে ওই ফর্ম ফিল আপ না করে একটা কিছু কিছু আগেকার দিয়ে দেওয়া হয়েছে, তাকে ফিল আপ করতে বলা হয়েছে। এবং যারা ফিল আপ করেছে, আমাদের তো সবাই শিক্ষিত তো নয়, এবং ফর্ম ফিল আপ সরকারি করা মুশকিলও আছে, বিশেষ করে আমাদের যারা বস্তিবাসী আছেন, গ্রামে আছেন, কৃষক আছেন, তারা রিটায়ার্ড আছে, তাদের হয়তো কিছু ভুলভ্রান্তি হয়েছে। এবং আমার মতো লোককে গেছেন জায়গায় যখন গেছেন, আমিও এটা লিখে দেই, এইসব করেছি। তো আমরা সেই সময় যেটা করতাম, যে হাতে করতাম, তো অনেক সময় নিজেরা কারেকশন করে নিতাম। ওই যে কিছু মুখার্জি মুখোপাধ্যায় এগুলো হতো না, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, গাঙ্গুলি গঙ্গোপাধ্যায়। তো কিন্তু যখন আমরা এখন তো সবই কম্পিউটারাইজ হয়ে গেছে, কম্পিউটারাইজড হয়ে গেছে, প্রযুক্তির ব্যাপার। প্রযুক্তি ওই মুখার্জিকে চেনে, মুখোপাধ্যায়কে চেনে না। ঠিক, এইসবগুলো হয়েছে। কিন্তু যেগুলো বাদ গেছে, কেন বাদ গেছে, বিশেষ করে ওই প্রথমে গেল 58 লক্ষ, তাদের হয় তারা মারা গেছে কিংবা এক জায়গায় চলে গেছে। এই যে দুর্গাপুরে যেমন আমার ডিটিপিএস গোটা কলোনিতেই ভেঙে দেওয়া হয়েছে, সব চলে গেছে। তারা যেখানে গেছে সেখানে ভোটারের নাম তুলবে, তো সেখানে তো আর কেউ নেই। এই যে দুর্গাপুর স্টিলের প্রচুর লোক রিটায়ার করে নিজের বাড়ি চলে গেছে। আজকে বলছি, আমরা এই যে বেঙ্গলগঞ্জেতে যারা বসে আছি, তারা তো এখানে অরিজিনাল লোক না, 100 বার একদম। তারা কেউ কলিয়ার এলাকায় চাকরি করতেন, ডিএসপি টাউনশিপি করতেন, কেউ ইস্কোতে করতেন, তারা চলে এসছেন। কিন্তু আমরা কি নতুন জায়গায় তো তোলাবার জন্য খুব উদ্গ্রীব হই, কিন্তু আমার নামটা ওখানে কাটাতে হবে আমরা বলি না, 100 বার। সেই নামগুলো কেটেছে, এবং সেইগুলোর মধ্যে ওই জন্য হয়েছে। আর এটা করতে গিয়ে দুটো জিনিস হয়েছে, 1 নম্বর হয়েছে, আর 2 নম্বর হচ্ছে যে ওই যে বিওলো যারা আছেন ওই ম্যাচিং করতে গিয়ে, আর ইয়ারও যারা হয়েছেন, আমার মনে হচ্ছে কিছু কিছু অফিসার, খুব ভালো ভালো অফিসাররা, জানি আমি তাদেরকে, তাদের দোষ কিছু নেই, তাদের কোনো কিন্তু না। কিন্তু আমি দুটো জিনিস আপনাকে এইটাতে প্রসঙ্গতভাবে, যখন আপনি বলেছেন অফিসারের, আপনি জওহর সরকারের নাম বললেন। জওহর সরকার নির্বাচন করেছেন এবং রাজ্যসভাতে গেছেন, এবং
পরে উনি অতিষ্ঠ হয়ে ছেড়েও দিয়েছেন তৃণমূল, এবং এখন উনি মানে স্বাধীনভাবে নিজের বক্তব্য রাখছেন। আর একজন অফিসারের নাম এখন উঠছে খুব ভালোভাবে, যে এই পুরো এসআর প্রক্রিয়া অথবা এই যে নির্বাচনে দায়িত্ব মানে পিছন থেকে সুব্রত গুপ্ত, আমরা সুব্রত গুপ্তকে দুর্গাপুরে দেখেছি। আপনার কি কোনো সুব্রত গুপ্তর সঙ্গে কাজ করার অনুভব আছে, এবং কিভাবে দেখছেন ওনাকে, যেভাবে মানে একটা প্রতিপক্ষ হিসাবে ধরে নেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? আচ্ছা, আপনি খুব ভালো কথা তুললেন। সুব্রত গুপ্ত, হ্যাঁ, আমি চাকরি জীবনে অনেক আইএস অফিসার হ্যাঁ, এর সাথে কাজকর্ম করেছি এবং খুব আমি অফিসারদের খুব ক্লোজ কাজ করেছি। তার কারণে আমি যখন কাজ করতাম খুব সিনসিয়ারলি করতাম, ডেডিকেটলি করতাম, এবং আমার সিনিয়র অফিসাররা আমাকে খুব বিশ্বাস করতেন। বড় কথা ছিল, এমন 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 করেছে। ওই যে জজ সরকারি, আমি যখন বহরমপুরে ছিলাম তখন উনি আমাকে ডাকতেনই গভর্নমেন্ট অফ মুর্শিদাবাদ বলে। আচ্ছা আচ্ছা, মানে একটা যখন সিনিয়র আমার গভর্নমেন্ট অফ মুর্শিদাবাদ বলছেন, হ্যাঁ, তার মানে উনি ধরে নিয়েছেন যে আমার যে কাজ করবেন, এবং তাতে উনি কিছু করলেন না, কিন্তু আমার নড়াচড়া বন্ধ করে দিলেন। হ্যাঁ, একদম। যে লোকটা আমাকে গভর্নমেন্ট বলে দিল, এবার আমি যদি খারাপ কাজ করি সে লোকটা তো আমাকে ছেড়ে দেবে না। উনি সূক্ষ্মভাবে আমার উপরে যে দায়িত্বটা দিয়ে দিলেন ভালোবেসে। এবং সুব্রত গুপ্ত বলছি, সুব্রত সম্বন্ধে একটা খুব ভালো কথা বলি। সুব্রত গুপ্ত 2006 সালে, এটা গল্পটা বলে দিলে না বলে, যে উনি যখন ডিএম বর্ধমান, সেই সময় ওই ইলেকট্রাল রোডে ওই সব নাম বাদ যাচ্ছিল। আমি তখন আসানসোল কর্পোরেশনে চিফ এক্সিকিউটিভ অফিসার, যেটা এখন ইয়ে হয়েছে, কমিশনার হয়েছে। তো অটোমেটিক্যালি আমি তো প্রশাসনের বাইরের লোক ছিলাম, তো আমাকে তো ইলেকশন প্রসেসে রাখা হয়নি। তো সুব্রত গুপ্তকে, যিনি আমাদের অবজারভার এসেছিলেন, উনি মিস্টার দাস ছিলেন আমাদের উড়িষ্যা ক্যাডারে। উনি এসে প্রথমে জিজ্ঞেস করেছেন তোমার এখানে সিনিয়র WBCS অফিসার কে কে আছে। তো সুব্রত প্রথমে বললেন, আমার নামটা বলেছেন দিলীপ, বলে উনি কোথায়? বলছে উনি যেহেতু কর্পোরেশন, বলছে নো, হি ইজ এ সিনিয়র সিভিল সার্ভেন্ট, হি মাস্ট বি ইনক্লুডেড। আচ্ছা, আমাকে সুব্রত গুপ্ত টেলিফোন করে আমাকে বলছেন যে অবশ্যই আপনি কোথায়? আমার স্যার আমি তো বেনারস, আমি সেদিন বেনারসে ছিলাম। আমি স্যার আমি তো বেনারসে আছি। বলে আপনি কাল সকালের মধ্যে ব্যাক করতে পারবেন বর্ধমান? আমার কটা? না 9টা। আমার স্যার 9টার সময় আমি বর্ধমান বাংলোতে আমার যাচ্ছি। আমি রাত্রেবেলায় ট্রেন ধরে সোজা বর্ধমানে নামি, এবং বর্ধমান স্টেশন থেকে হাঁটতে হাঁটতে ডিএমএস সাহেবের বাংলোতে যাই। ঠিক 9টা বাজতে 5 তখন। সুব্রত গুপ্ত আমাকে দেখে তো অবাক হয়ে গেলেন, যে আপনি বেনারস থেকে চলে এলেন। আপনি বললেন কী হয়েছে, বলে আমাকে ন্যারেক্ট করলেন। তারপরে ওনার ইনস্ট্রাকশনে আপনাকে বলছি, যে আমাকে বললেন যে আপনি এক কাজ করুন, আসানসোলে আছেন, ঠিক আছে, আপনার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার এনে দিচ্ছি, আপনি দুর্গাপুরটা দেখুন। আর তখন আসানসোলে এডিএম ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, আমাদের বর্তমানের স্বাস্থ্য সচিব। তেমন স্যার দুর্গাপুরের আমাকে এডিএম করবেন, সিপিএম দুর্গাপুর মেনে নেবে তো? ঠিক আছে, আমি তো বলছেন সেটা মানানোর আমার দরকার। তখন আমাকে দাস সাহেব আমার মুখে দেখে বললেন যে হোয়াট ইউ আর টেলিং? আমরা স্যার দ্যাট ইজ আওয়ার পার্সোনাল লোকাল প্রবলেম। তারপরে উনি আমার এডিএম পাওয়ারটা নিয়ে এলে, আমি 2006 সালে এডিএম দুর্গাপুর হিসেবে অ্যাসেম্বলি ইলেকশনটা করেছিলাম। আচ্ছা, সুব্রত গুপ্তর সঙ্গে এই সুব্রত সুব্রত আমার এই প্রথম। পরবর্তীকালে আর একটা নিউজ হচ্ছে, আমি যখন মেয়র দুর্গাপুর, উনি আমার মানে একটা লোকটার সম্বন্ধে আমি বলছি যে কি ধরনের মহানুভব লোক। উনি আমার MAUD ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে জয়েন করলেন, আমি মেয়র। তো আমি আমার বন্ধু মিলে সন্ধ্যেবেলায় কলকাতা গিয়েছিলাম কাজের জন্যে, ওনার বাড়িতে গেলাম সল্টলেকে। তো বাড়িয়ে নোট করলাম, নক করে আমি যখন উঠতে যাবো, সিঁড়ির নিচে আমি দাঁড়িয়ে, সুব্রত গুপ্ত উপরে দাঁড়িয়ে আছেন। তো প্রথমে আমাকে বললেন অবশ্যই আপনি উঠবেন না। আমি বললাম স্যার কেন? বলে আগে শুনুন, আগে ফয়সালা করা হোক যে কে কাকে স্যার বলবে। আচ্ছা, আমরা তার মানে না, আমি তো এককালে আপনার সিনিয়র অফিসার ছিলাম, আর এখন আপনি মেয়র, প্রোটোকল অনুযায়ী আপনাকে আমাকে স্যার বলতে হবে। একদম। অতএব প্রোটোকল অনুযায়ী কে কি স্যার বলবে। আমি ওনাকে জোরহাত করলাম, বললাম যে দেখুন এত দূর থেকে তো এটার আলোচনা হবে না, ফয়সালা, আপনি দয়া করে আমাকে পারমিশন দিন উপরে ওঠার জন্য। উপরে উঠলাম, উনি নিজে হাতে, ওনার মিসেস তো চাকরি না তখন আসেননি, নিজে হাতে কিচেন থেকে চা করিয়ে নিয়ে এলেন, মিষ্টি দিলেন, ই করলেন।
আমার নাম দেখুন, আপনি আমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম আপনি আমার ডিএম ছিলেন, তখন স্যার বলতাম। এখন যেভাবেই হোক বাই ডিগ্রি অফ ফেট আমি মেয়র হয়ে গেছি, আমি সেক্রেটারি। আপনাদের আমি আই শ্যাল মেনটেন দ্য ওল্ড রিলেশন। যখন 1-to-1 কথা বলবো আপনাকে আমি স্যার বলবো, আপনি আমাকে অগাস্ট সাহেব বলবেন। কিন্তু যখন ওপেন মিটিং করব তখন আপনাকে আমি সেক্রেটারি সাহেব বলবো, আপনি আমাকে মেয়র সাহেব বলবেন। এবং হি মেনটেন দ্যাট পার্সোনাল। আমি এই প্রশ্নটা এই জন্য তুললাম সুব্রত গুপ্ত, যে আপনি বলছেন যে উনি কত বড় মহানুভাব। আমরাও দেখেছি এখানে ওনাকে ফাইন্যান্স কর্পোরেশন বোর্ডে ছিলেন উনি, তারপরে ডিএম ছিলেন। আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম যে ধরুন সুব্রত গুপ্ত হোক, আপনি হোক, XYZ যত পুলিশ, এই যে ধরুন মানে বলা হচ্ছে যে এই ইলেকশনে বিরাট সংখ্যক আধিকারিকদের বদলি করা হয়েছে এবং নতুন নিয়োগ করা হয়েছে। সিএম ম্যাডাম প্রোগ্রামের মধ্যেও বলছেন যে আমার হাতে কিছু নেই, সব কেড়ে বকলমে রাষ্ট্রপতি শাসন লাগু করার মতন করে ভোট হচ্ছে। আমার আপনার কাছে একটা জিনিস জানার আছে যে যারা সরেছে বা যারা এসছে সবাই তো রাজ্য সরকারের কর্মচারী, তারা তো রাজ্য সরকারেরই ক্যাডারের মধ্যে ছিলেন। তাহলে কেউ যদি যায়, কেউ যদি আসে, তাহলে এই অভিযোগ কেন হবে যে সে টাকা পাচার করার জন্য আসছে, সে গাঁজা নিয়ে আসছে, সে পয়সা নিয়ে আসছে? এই অভিযোগগুলো অ্যাজ এ আমলা যখন আপনারা শোনেন যে ধরুন তাকে বদলি করা হয়েছে অথচ সেটা মানে সরকারের পেয়ারের লোক নয়, কিন্তু চাকর তো সরকারেরই, তাহলে এইভাবে অ্যাটাকিংয়ের কিভাবে এইগুলোকে নেন আপনারা? মানে আপনি কিভাবে কি মনে করেন? আপনি তো পলিটিক্যাল পার্টির মেয়রও ছিলেন, মানে শহরের মেয়রও ছিলেন, আপনাকে মেয়র করা হয়েছে। শুনুন, একটা জিনিস হচ্ছে, মেয়র আমি হয়েছিলাম ঠিকই, সেটা আমি পরে বলবো। তো আমি এইটার আমি ব্যাখ্যা দিচ্ছি যে আমাদের সরকারি লেভেলে যেসব অফিসাররা আছেন সেই অফিসারদের কি এফিসিয়েন্সি, তাদের পলিটিক্যাল অ্যালায়েন্স কোথায় কতটুকু আছে, কারা কতটুকু, এই খবরটা লিখিতভাবে প্রমাণ করে যাবে না, তো অফিসাররা প্রত্যেকেই জানে। তো সুব্রত গুপ্ত হচ্ছে এমন একটা অফিসার, উনি যাদের সাথে কাজ করেছেন তারা প্রত্যেকেই যে কোন অফিসার কোন জেলাতে, একবারে ব্লক লেভেল থেকে শুরু করে এটা, এবং আইপিএস অফিসাররাও একবারে ওসি লেভেল থেকে উপর পর্যন্ত কে কতটা নিরক্ষভাবে কাজ করবে, ভালোভাবে কাজ করবে, সেই খবরটা তার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছে। এখন সুব্রত গুপ্ত, আপনাকে বলছি, কোনো একটা জায়গায় বলেছিলেন, এটা আমার সাথে ইনডাইরেক্টলি কথা হয়েছে যে স্যার আপনি এমন সময় এলেন, তা আপনি এটা ধরতে পারবেন? তখন তো বিএলওরা এইসব করছে, অনেক কিছু ঘাটাঘাটি হয়ে গেছে। তখন আমাকে এক জায়গায় বলেছিলেন যে অগাস্টে এই পশ্চিমবাংলাতে সো মেনি অফিসার্স ফ্রম ব্লক লেভেল টু থানা লেভেল টু রাইটার্স লেভেল, রাইটার্স তো এখন না, নবান্ন লেভেল, যারা আছে তারা আমার সাথে থাকবে এবং তারা আমাকে ফুল কোঅপারেট হবে এবং তাদের উপরে আমার ফুল কনফিডেন্স আছে। আমি নিশ্চয়ই, কাজটা খুব কঠিন, তবু এটা সুষ্ঠুভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, মানে এই উনি যে সুষ্ঠুভাবে করেছেন বলে এইটা কি রাজ্য সরকারের গাত্রদাহ বা জ্বালার জায়গা হয়ে গেছে? সেটা আমি বলতে পারবো না। আমি তো আবার বললাম যে আমি, কেউ একটা কথা বললো, কথাটা তো দুরকম হতে হয়, আমি এবারে কথাটা কিভাবে নেবো এটা আমার মানসিকতা, এবং আমার কতটা ফেভার হবে কিংবা আমার অন্যান্য কতগুলো ফ্যাক্টর আছে সেগুলো আমি দেখব, সেটা আলাদা কথা। কিন্তু উনি যেটা করেছেন তার, আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমিও দেখছি যে আজকে এখন বাজে 5:30, ভোট হতে শেষ হতে আর 8 ঘন্টা বাকি, এবং পশ্চিমবাংলার ভোট মানেই হচ্ছে রক্তের গঙ্গা। একদম একদম। আমি তো বহরমপুরে যারা ভোট করেছি, বহরমপুরে প্রতিদিনই ওই সন্ধ্যেবেলায় আমাদের একটা সিট ট্রেপ আসতো, একটা ডিআইবিতে, সেখানে প্রতিদিনই দেখতাম কতগুলো বোমা পড়লো, কতজন খুন হলো, কতজন রক্তারক্তি হলো, হতো। এবং আমি প্রতিদিন ওই সিট ট্রেপটা, ডিএম ছিলেন আর এসপি, আমরা একটা কোর কমিটি বসতাম,
তো আমি সবাই বললাম যা হয়েছে ভালো হয়েছে। তো এসপি একজন খুব ফানি, আমাদের এম কে সিং এসপি ছিলেন, খুব বোঝার লোক। বলে আচ্ছা ওসি স্যার, আপনি যেই মুলুক পড়বার পরে আপনি বলেন ভালো হয়েছে, কেন বলেন? আমি তো দেখি কংগ্রেসের লোক মূল্যও বলছেন ভালো, আরএসপি মূল্যও বলছেন ভালো, সিপিএম মূল্যও ভালো বলছেন, সিপিআই তখন আরএসপি ওখানে খুব স্ট্রং ছিল। আমি বললাম যে দেখুন একটা কথা বলবো, ডিএম কে বললাম, ডিএম ছিলেন আমাদের সৌরভ দাস, উনিও খুব খুব জোভিয়াল অফিসার ছিলেন। সৌরভ দাস মারা গেছেন, আমাদের কম বয়সে মারা গেছেন, কিছুদিন আগে মারা গেলেন। তো ডিএম বলছে আরে হস্তি বলুন না কি হবে। আমরা স্যার যাই মরুক না কেন, মরে তো অ্যান্টি সুইসাইড। ঠিক ঠিক, সেই জন্যই আমি বলি ভালো। বলে তখন এসপি বলে আপনি তো দারুণ কথা বললেন। যাই হোক আমরা দেখতাম, শুধু তাই না, মুর্শিদাবাদে ভোট হবে, বোমা পড়বে না, দু একটা ডেড বডি পড়বে না, এ হবে না, এটা হয় কখনো? বিশেষ করে মুর্শিদাবাদে আমি দেখেছি, পাশে মালদা জেলাতেও দেখেছি, বীরভূমের একটা জেলাকে দেখেছি। এবং ভোট মানে এটা, এবং আমি বললাম তো যে মুর্শিদাবাদে আমি 4টা পার্লামেন্ট করেছি, একটা অ্যাসেম্বলি করেছি, 2টো পঞ্চায়েত। তাহলে এইবারে যে মানে মানে নজির বিহীন ভাবে কোনো মানে এইরকম ঘটনা, দুর্ঘটনার কথা এখনো আমরা বিক্ষিপ্তভাবে ছোটখাটো কোথাও না কোথাও হয়েছে, কিন্তু সে যেভাবে মানে সন্ত্রাস এবং বোমাবাজি, খুন বা যেভাবে টেরোরাইজ করার চেষ্টা হতো, এইবারে যেটা আপনি বলছেন আধ ঘন্টা পরে ভোট শেষ হতে যাচ্ছে, আমরা তো সকাল থেকে সেই রকম বড় কোনো ঘটনা এখনো পর্যন্ত খবর পাইনি। তাহলে অল ক্রেডিট গোস টু নির্বাচন কমিশন অ্যান্ড সুব্রত সাহেবের মতন লোকেদের মাথায় তো এটা একটা ময়ূরের পালক তো লাগতেই পারে। শুনুন একটা জিনিস, আপনি যেটা বলছেন নিশ্চয়ই কারো না কারো ক্রেডিট আছে। তো আমি প্রথমে ক্রেডিট দেবো যে আমাদের পশ্চিমবাংলার জনগণকে, তারা সুন্দরভাবে কোঅপারেট প্রশাসনের করেছেন বলে হয়েছে। আর প্রশাসনের ব্যাপারে যেটা হয়েছে, এটা আমার হচ্ছে যে এটা ঠিকই যে প্রশাসন কিছুটা টেরোরাইজড হয়ে গেছে এবারে। কারণটা হচ্ছে দেখবেন প্রচুর অফিসার সাসপেন্ড হয়েছে, ট্রান্সফার হয়েছে। আমি নিজে প্রশাসনের আমলায় হয়ে বলছি, একটা অফিসারের ইলেকশন ব্যাপারে ট্রান্সফার হয়ে যাওয়া মানে তার একটা সার্ভিস ক্যারিয়ারের একটা ব্ল্যাক স্পট পড়ে যাওয়া। না, কিন্তু অনেক অফিসাররাও মানে এমন হয়ে গেছিল যেমন মনে হচ্ছিল যে শাসক দলে কর্মী হিসাবে কাজ করছিল। শুনুন কারণটাও আমি বলছি, আমি নিজেই বলেছি। আমি কেন, আমাদের অফিসারদের একটা ভয় থাকে কি জানেন, সেটা হচ্ছে ট্রান্সফার। আমরা তো ফ্যামিলি নিয়ে কাজ করি। আমি নিজে বারবার ট্রান্সফার বললাম, সিপিএম করেছে, কিন্তু আমি দুর্গাপুরে, যেহেতু আমার দুর্গাপুরে বাড়ি, দুর্গাপুর প্রচুর আত্মীয় স্বজন, আমি আমার ফ্যামিলিকে দুর্গাপুরে ছেড়ে দিয়ে গেছি। এমনও হয়েছে, আপনাকে একটা বলছি, আমার মিসেস মানে মানে প্রায় 9 মাসের মতো ক্যারিং, আমার বড় ছেলের বয়স 4 বছর। রাত্রিবেলায় খেতে বসেছি, আমাকে ডেকে নিয়ে এসে জেলা শাসক ট্রান্সফার করে দিয়েছেন, ওরা রিলিজ করে দিয়েছেন। তাতে আমার কোনো ট্রান্সফার অর্ডার নেই, উইথ এ ডিরেকশন টু রিপোর্ট পার ডিপার্টমেন্ট রাইটার্স বিল্ডিং ফর নেক্সট পোস্টিং। সিপিএম এটাও করেছে আমার, বললাম না হতে হচ্ছে। আপনার সঙ্গে কথা হয়েছে এর আগেও। হ্যাঁ, তো আমাদের ভয় থেকে ওটাই যে আমার ফ্যামিলির কী হবে, আমার বাচ্চার কী হবে। কিন্তু আমি জানি, ফেলে দিয়ে চলে গেলাম, আমার জানি আমার এখানে দাদা আছে, দিদি আছে, জামাইবাবু আছে, ভাইপো আছে, ভাগ্নে আছে, তারা দেখবে। কিন্তু অন্য সব অফিসারের নেই। এই ভয়টার জন্যে তারা কম্প্রোমাইজ করতে বাধ্য হয়। আমি অ্যাডভার্টাইজ মানে আমাদের ডিকশনারিতে 2টো শব্দ আছে, একটা হচ্ছে কম্প্রোমাইজ, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমি অ্যাডজাস্টমেন্টে বিশ্বাস ছিল, কিন্তু আমি কোনোদিন কম্প্রোমাইজ করিনি। হ্যাঁ, মানে অ্যাডজাস্টমেন্টটা করা যায়, কিন্তু আমি সরকারের চাকর, আমি যেটা বলবে সরকার বাহাদুর করব, আইনের মধ্যে করে। হ্যাঁ, কিন্তু একবারে চোখ বন্ধ করে করলাম, দুর্গাপুরে নাম করবো না, এরকম অফিসারও তারা ছিল। তারা অ্যাডজাস্টমেন্ট করতে করতে এমন একটা হয়ে যায় অবস্থা, তারা করছে না। আমার আপনার কাছে এটা প্রশ্ন যে ধরুন আপনার কোথাও বদলি হলো, আপনার জায়গা, আপনি সরকারের প্রেরিতের লোক, আপনার বদলি হয়ে গেল, আপনার জায়গায় যে এলো সে তো সরকারি কর্মচারী, সে এসে
আপনার মতন সরকারকে সার্ভিস নাও দিতে পারে, কিন্তু তার মানে ও সে ড্রাগ সাপ্লাই করবে, পয়সা সাপ্লাই করবে, এই অভিযোগটা, আপনাদের তো অনেক অ্যাসোসিয়েশন আছে, আপনাদের তো অনেক মানে কি নাম হচ্ছে সংগঠন আছে, তো এইটা তো কেউ প্রতিবাদ করলো না যে এইভাবে কেন অ্যাটাক করা হবে সরকারি কর্মচারীদের? যারা ধরুন যে সিপি হলো, যে ডিএম হলো, তাকে নির্বাচন কমিশন সিপি আর ডিএম করেছে, তো সে শাসক দলের পোস্টিং এর জায়গাতে আসার মানে হচ্ছে যে সে এগুলো করবে, এইরকম প্রকাশ্য জনসভা থেকে অ্যাটাক করার আপনি এটা কিভাবে? আমি আবার বললাম যে দুটো দিক। সরকারি অফিসার যারা থাকেন, আমরা থাকেন, তাদের অনেক কিছু রেস্ট্রিকশন থাকতে হয়, তাদের সার্ভিস কন্ডাক্ট রুল আছে, তারা সব কথা বলতে পারেন না, সব জিনিস করতে পারেন না, সবার সাথে মিশতে পারলেন না, অতএব উনি, কিন্তু তাদের এই ভয়ভীতিটা থেকে যায়। আর এবারে যেটা আপনি বললেন যে এইটা হওয়ার পরে যে একটা ভয় হয়ে গেছে, আমি যদি ঠিকমতো কাজ না করি কিংবা আমি যদি একটু মতো কাউকে ফেভার করতে যাই, আমার ওই চাকরি জীবনে স্পটটা থেকে যাবে। স্পট থাকা গেলে মনে হচ্ছে আমাদের চাকরি জীবনে দেখেছি যে এগুলোতে তুষের আগুনের মতো, একটা হাওয়া দিয়ে দিলে আবার জ্বলবে, কিন্তু নেবে না। এবং আমি যাদের জন্য কাজ করলাম তাদের কাছে যদি প্রোটেকশনে যায়, তারা তখন বলবে আইনের মতো তো চলবে। ওই যে রত্নাকরের মতো, যে তার ফ্যামিলি বলছে তুমি কোথায় ডাকাতি করেছো, আমার দেখার দরকার নেই, তুমি পাপের ভাগী কেউ হবে, পাপের ভাগী হবে না, পাপের হয় না। এটা অনেক অফিসার বোঝে না। এবং এটাও ঠিকই প্রশাসনের অফিসের লেভেলে, ক্যাডার লেভেলে একটু ডিটোরিয়েশন হয়েছে, বিশেষ করে যারা এই যে ইলেকশন কমিশনের কোপে পড়ে গেল, তাদের জন্য আমার খুব সহানুভূতি হয়। এবং সব থেকে যে জিনিসটা বলছে যে কাজটা বরাবরই আমরা করে এসেছি, যে আমাদেরকে এই সুপ্রিম কোর্ট যাই অর্ডার করে নিশ্চয়ই আমরা মানবো, কিন্তু এটাও ঠিকই তো আজকে জুডিশিয়াল অফিসারদের করে রাখা হয়েছে, করে তাদেরকে কাজ করতে হচ্ছে। এটাও তো চাকরি জীবনে যারা যে অফিসার হিসেবে মেনে নেওয়া মানসিকভাবে কষ্ট হয়, হয়তো আইনত বাধ্য তারা করছেন, এই কষ্ট তারা সহ্য করে চাকরি করতে হচ্ছে। সব মিলিয়ে যেটা হয়েছে এইবারে, যেটা আমি আজকের দিনের মধ্যে বলছি, পুলিশ অফিসার থেকে আরম্ভ করেছে যারা কাজ করছেন, তাদের একটা ভয় আছে যে আমার উপর একটা খাড়া যেন শাস্তি না নেমে আসে, অতএব আমি ইয়ে করে করবো নিরপেক্ষভাবে। জাস্ট একটা আমার মনে হয়েছে, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট রিজন, এই যে আমাদের কিছুদিন আগে এসডিও 3 মাস এসেছিল, সুমন বিশ্বাস, ইজ এ নাইস অফিসার, আমি নিজে বলছি, এত ঠান্ডা, এত ভদ্র। না অ্যাকচুয়ালি প্রবলেম কি দুর্গাপুরে জানেন তো, যেই এসডিও আছে না সে জনসেবক হয়ে যায় আর কি, কেন ট্রান্সফার হলো নিজেই জানে না, নিজেই জানে না, ওর কোনো দোষ নেই, কিন্তু ওকে ট্রান্সফার করে দিল মানে ওর একটা কালিমা পড়ে গেল চাকরি জীবনে। কিন্তু যাদের জন্য পড়লো, হয়তো কেউ না কেউ দোষ করেছে, হয়তো ওর নিজের না, নিজের অজান্তে হয়তো সেটাকে ও মিস করে গেছে, আর ইলেকশন কমিশনের কাছে চলে গেছে খবর যে এইটা এসডিও করা উচিত ছিল, এসডিও করেনি। অতএব নিজের দোষের জন্য নিজে শাস্তি পেয়েছে সেটা না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সে বলির পাঠা, আমরা বলির পাঠা হতে হচ্ছে। এবং এই আমি একটা নাম বললাম, এই সুমন বিশ্বাসের জন্য আমি নিজে খুব দুঃখিত। তার কারণে হয়তো ছেলেটা খুব জুনিয়র বয়সও হয়তো আমার ছেলের বয়সী, কিন্তু একটা ইয়াং এনার্জেটিক অফিসার জীবনে, চাকরি জীবনে পড়ে আছে, এই যে দাগটা পড়ে গেল, এটা কি হবে কি পরবর্তীকালেও কোনোদিন ইলেকশনে কোনো ডিউটি করতে পারবে না, এটা নিয়ম। তাহলে তো এইরকম বহু মানুষ এইবারে মানে যারা ওই ভয়টার জন্য আজকের দিনের যেটা অন্যান্য অফিসাররা কাজ করছে, যে ওইসব নিয়ে আমি রিস্ক নেবো না, আমার ট্রান্সফার হবে, মানে ভুল কাজ করব না, ভুল না, কিন্তু ওটাই তো শাসক পার্টি বলছে যে এই যে নিরপেক্ষভাবে যারা কাজ করছে এইটাই নাকি কেন্দ্রীয় সরকারের পক্ষে কাজ হয়ে যাচ্ছে। আমার বিপক্ষ গেলেই তো আমাকে বলতে হবে যে আমি যদি মনে করি এই কাজটা আমার ঠিক না, আমি বলবো এটা মদন সিং এর হয়ে কাজ করলো, এরা আমার হয়ে করলো না, সেটা তো ঠিক না। আমি আপনার কাছে দুর্গাপুর নিয়ে আসছি, একটা লেটেস্ট আপডেট আপনাদেরকে আমরা দিয়ে দিই। মানে এখন পর্যন্ত 4:30 পর্যন্ত যে পোলিং হয়েছে তার একটা ডাটা শিট আমাদের কাছে এসছে, আমি আপনাকে বলে দিই। 275 নম্বর পাণ্ডবেশ্বরে এখন পর্যন্ত লেটেস্ট আপডেট হচ্ছে 77.39% পোল হয়েছে।
276, দুর্গাপুর পূর্ব 74.56। এটা 4:30 পর্যন্ত আমি আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি। 277 দুর্গাপুর পশ্চিম 75.21%, 278 রানীগঞ্জ 76.82%, 280 আসানসোল দক্ষিণ 75.63%, 279 একটা বাদ গেছিল মাঝে জাবুরিয়াতে 4:30 পর্যন্ত পোলিং হয়েছে 77.17, এবং 281 আসানসোল উত্তর 73.27%, 282 কুলটি 73.74%, 283 বারাবণী 75.52%। মানে এইটা 4:30 পর্যন্ত আমাদের কাছে যে আপডেট এসছে সেটা আপনাদেরকে জানালাম। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে পোল করিয়েছেন, এই যে এসআইআর হওয়ার পরে এতগুলো লোকের নাম বাদ যাওয়ার পরে বিহারে যেরকম আতঙ্কে লোকে ভোট দিতে বেরিয়েছিল, এইবারেও কি আপনার মনে হচ্ছে যে ভোটের যে পোলিংয়ের সংখ্যাটা সেটা অনেকটা বেশি? এটা এক আপনার কাছে জানার আছে। আর সেকেন্ড জানার আছে যে যদি শুনেছি নাকি যে পোল যদি বেশি হয় কোনো জায়গাতে, তাহলে সেটা অলওয়েজ শাসক দলের বিরুদ্ধে যায়। এই দুটো কিভাবে অ্যানালিসিস করবেন? আচ্ছা, এক নম্বর হচ্ছে যে পার্সেন্টেজ অফ পোলটা বেশি হওয়ার জন্য হচ্ছে যে এর আগে যেটা আমাদের ভোটার লিস্ট ছিল তাতে বললাম না যে আমাদের মৃত এবং শিফটেড ভোটারগুলো থাকে, হ্যাঁ, পার্সেন্টেজটা পোল হয় যে টোটাল ভোটারের থেকে কত পড়লো। হ্যাঁ, হ্যাঁ। তো এইবারেই তো আমার অলরেডি যদি বাদ চলে গেছে ভোটারের সংখ্যাটা পড়ে গেল, তাহলে যে ভোটারগুলো তার মধ্যে আবার অনেকে লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে ভোটার থাকাতেও বাদ চলে গেছে, অনেক ইনক্লুডও হয়েছে ফর্ম 6 দিয়ে, মানে ফর্ম 6 তার জেনুইন ভোটার হয়েছে। তার মানে এইবারে যে ভোটার যাদের লাস্টে এমনি পেয়েছি সবগুলোই হচ্ছে আমার মোটামুটি হচ্ছে জেনুইন ভোটার। আচ্ছা, জেনুইন ভোটাররা ভোট দিয়েছে পার্সেন্টেজ বেশি। এটা যে 90 যদি পেয়ে যাও তাহলে আমি কিছু থাকবো না। আচ্ছা, মানে আমার অলরেডি তো 20-25 কাটাই গেছে, তাতেই তো সেটা বাদ গেলেই তো 70-80 হয়ে যেত নর্মালি। অতএব এটা কিছু কোনো ব্যাপার নেই, এটা নর্মাল, এটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখছি, আজকেও দেখছিলাম যে আমি ভোট দিতে গিয়ে একদিন দেখলাম যে হঠাৎ একটি ছেলে এসছে, কি হলো না কাকু ভোট দিতেই চলে এলাম। সে বোম্বেতে থাকে। হ্যাঁ, তারপরে আমি বললাম যে তুই ভোট দিতে চলে এলি? বলে হ্যাঁ, আমি আমার বউ দুজনেই ভোট দিতে চলে এলাম। বউ বললো ভোট দিনই কখনো চলে যাই, আর আমিও যাইনি, যাই হচ্ছে মা বাবা বললো এইবার এসে ভোটটা দিয়ে যা। এই কম বয়সী ছেলেরা সব হচ্ছে। আমি 3 দিন আগে, ওই পরশু দিন আগের দিন কলকাতা যাচ্ছিলাম গাড়ি করে, হঠাৎ গিয়ে দেখলাম যে সাঁতরাগাছি স্টেশনে আমার কাছে গাড়িটা আটকে গেল। প্রায় 15-20 মিনিট আমাকে পেরোতে লাগলো। কারণ কিছুই না, কোনো জ্যাম নেই। সাঁতরাগাছি থেকে স্টেশন থেকে সেই সময় কোনো ট্রেন এসেছিল হয়তো বাইরে থেকে, ছেলেছে পিল পিল করে, সবই ছেলে, কোনো মহিলা নেই। তাদের বয়স অ্যাভারেজ হচ্ছে 20 থেকে 30, কাঁধে ব্যাগ। তো আমি আমার সব ব্যাপারে একটু উৎসাহ থাকে, আরে বাপ তোরা এরকম দৌড়ঝাঁপ করছিস, এই কোথায় হয়ে যাবে, কোথায়? বলছে না আমরা এখন যাচ্ছি, তাড়াতাড়ি বাস ফিরবো। আমি কোথায় যাবি? না আমরা ওই দীঘার ওই দিকে যাবো। মানে এসে সাঁতরাগাছিতে নেমে তারা সব নিজের বাড়ি ছুটছে। মানে পিল পিল করে বাইরে থেকে লোক ছেলেরা এসছে, ভোট দিতে হবে। এবং আমাকে একজন হঠাৎ বললো যে জানি না আমি আইনে হয়েছে কিনা, যে নাকি পরপর 3 বছর বাদ ভোট না দিলে ভোটার লিস্ট থেকে নামটা কাটা যাবে, এই ধরনের একটা বাইরে গুজব শোনানো হয়েছে। আচ্ছা আচ্ছা। তো সেই গুজবের ভয় একটা হতে পারে, জানি না গুজবটা কে ছড়িয়েছে। আমি তো নিজে তো আছি, 3 বার ভোট না দিলে ভোট হবে না এরকম কোনো নিয়ম নেই। আমি তো 3 বার, আমি তো বোধহয় জীবনে প্রথম ভোট দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তো ভোট দিইনি, তার ভোট করিয়েছি, কোথায় ভোট দিতে যাবো? গত ভোটেও তো আমার করোনা হয়েছিল, হয়তো জানেন। তো সেই জন্যে ভোটটা পড়েছে যে জেনুইন ভোটার বলে পড়েছে, এইটা এই জন্যে ওটা পার্সেন্টেজটা ঠিকই আছে। এখানে
খুব একটা অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। না, কিন্তু ওই লোকগুলোকেই তো বলছে বহিরাগত বাইরে থেকে এনে ভোট করাচ্ছে এবং বিজেপির এটা চক্রান্ত, তাদের জন্য ট্রেন জোগাড় করা। বহিরাগত হলে ওরা ভোটার লিস্টের নামটা উঠলো কি করে? তার কারণে বহিরাগত যদি হতো তখন আমার তো পাবলিকেশনের সময় তো আমার ফর্ম 7-এ তো ভোটার লিস্টে না উঠলে, এবং ভোটার লিস্টের কপি তো সব কটা পলিটিক্যাল পার্টিকে দিয়ে দেওয়া হয়, তারা দেখে, স্ক্রুটনি করে। তারপরে আমরা যখন হচ্ছে ভোট দিচ্ছে তখন আইডেন্টিফিকেশন হচ্ছে, তো বহিরাগতরা এপিক কার্ডটা কোথায় পাবে? বহিরাগতরা এপিক কার্ড কোথায় পাবে? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, চন্দ্রশেখরের কি নাম হচ্ছে নমিনেশন পাওয়ার পরে প্রথম কাজটি করেছে আপনার কাছে আশীর্বাদ দিতে গেছিল, এতে অনেকে হিলে গেছিল। অ্যাকচুয়ালি চন্দ্রশেখর কি বলেছে আপনাকে? শুনুন, চন্দ্রশেখর আপনি ভালো করে জানেন যে ও আমার বড় চেয়ারম্যান ছিল, এবং চন্দ্রশেখরকে বড় চেয়ারম্যান আমি করেছিলাম। ঝগড়া হয়েছিল, আমি মিটিয়েছিলাম। ঝগড়া হতেই পারে, শুনুন, ঝগড়া শুনুন, আমি নাম করে বলছি, চন্দ্রশেখর নিজে ঝগড়া করেনি, চন্দ্রশেখরকে তার গুরু ঝগড়াটা করিয়েছিল। একদম একদম কম বয়সী ছেলে, এবং চন্দ্রশেখর পরবর্তীকালে আমাকে সেই দিনই পরবর্তীকালে এসে আবার আমার কাছে ক্ষমা চেয়ে বললো, স্যার আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম, কিছু মনে করবো না। আমার দেখো, আমি তো প্রশাসনের লোক, এগুলো কিছু মনে করি না। ওটা ওটা বাদ দিলাম, করেছিলাম। তো চন্দ্রশেখর যখন রাম মন্দিরে পুজো দিতে গেল, পুজো দিয়ে ওখান থেকে আমাকে টেলিফোন করলো যে স্যার আপনি বাড়িতে আছেন? হ্যাঁ স্যার, আপনি তো দেখেছেন আমি তো নমিনেটেড হয়েছি, আজকে রামের পুজো দিলাম, আমাদের আরাধ্য দেবতা, তো আপনার পাশে আছেন, আপনাকে একবার প্রণাম করবো, চলে এসো। চলে আসার পরে সব সাংবাদিকরাও গেল। তো সাংবাদিকরা গিয়ে যাওয়ার পরে ও যা সাংবাদিক নানা কথা, একটা কথা বলতে অনেক কিছু হয়, আমার সঙ্গে কোনো কথাই বললাম না। আমার দেখো, তুমি সাংবাদিকেরই বললাম যে ও আমি মেয়র ছিলাম, ও আমার বড় চেয়ারম্যান ছিল, সেই হিসেবে পরিচিতি। ও আমার থেকে বয়সে অনেক ছোট, এসে প্রণাম করতে এসছে, আমার বাড়ি থেকে তো আমি বার করে দিতে পারবো না, আর আমি ওনাকে আশীর্বাদ নিশ্চয়ই করছি, কিন্তু আমি তো ওকে বিজয়ী ভব বলছি না। ঠিক ঠিক, আশীর্বাদ করা ঠিকই। আর মানে অভিমন্যু আর কৃষ্ণের মতন, মানে আপনি মনে করেন যে অভিমন্যুর মতন ফেসে গেল? কারণ অভিমন্যু মানে বলে, অভিমন্যুকেও কৃষ্ণ বলেননি যে বিজয়ী ভব, না, কেন উনি জানতেন যে ওর মৃত্যুটা কনফার্ম আর কি। না, আমি সেটা না, আমি কেন, আমি বললাম দেখো, আমি বলছি তুমি এসছো, লড়ো, এবং তোমার কর্পোরেশনের ভোট আর এ ভোট তো এক না, তুমি ভালো করে বলবে, বিভিন্ন জায়গায় যাও, ওখানে ঠিক আছে এসো। তারপরে শুনলাম নাকি তৃণমূলের অনেক নেতারা আপনাকে ফোন টোন করেছে। না, অনেক নেতা না, দুইজন বললো আপনি এইসব ব্যাপার, আমরা যা করেছি বেশ করেছি, আপনি তো আমার তো নেই, আমার বাড়িতে কে আসবে না আসবে আমি কাকে অ্যালাউ করবো, আই এম নট গাইডেড বাই এনিবডি, এবং তোমরা ভাই যদি এটা যা মনে করতেও পারো করো, ইট ইজ আপ টু ইউ। চন্দ্রশেখর আমার বাড়িতে এসেছিল, সাংবাদিকরা, ও তারপরে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কী সব করেছে, ওর বক্তব্য বলেছে, মানে ওর বক্তব্য তো আর আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আমার বাড়িতে গিয়েছিল, তারপর দিনে সকালবেলা সিপিএম এর ক্যান্ডিডেটও গিয়েছিল। আচ্ছা, তো সিপিএম এর লোককে আমি বললাম, নেতারা গিয়েছিল, তাদেরকে আমি বললাম যে আপনাদের মশাই আমার বাড়িতে ঢুকে ভোট চাওয়ার মতো আপনাদের নৈতিক অধিকার আছে? তো ওদের ক্যান্ডিডেট ঘাবড়ে গেল। আমরা, আপনি জানেন না, আপনাদের এই বুড়োগুলো জানে আপনাদের পার্টির বাপ ঠাকুর দাদারা আমার সাথে কেমন সম্পর্ক করছে। আমরা অনেকে মরে গেছে, দু একটা কোনো মরে বেঁচে আছে, তাদেরকে জিজ্ঞেস করবে। অতএব আপনাদের বাড়িতে, আমার বাড়ি গেট পেরিয়ে সিপিএম এর লোকদের ঢোকার কোনো এখতিয়ার আছে বলে, নৈতিক এখতিয়ার আছে বলে মনে করি না, বলেছেন। ভোট তো চাইতেই পারে, আপনি দেবেন কি না দেবেন সেটা আপনার উপরে। আমি তো বলে মিথ্যা করে বলছে ঠিক আছে দেবো, আমার ওরা জানে আমি দেবো না, তো আমি সেটা বলে দিয়ে বলো যে ভাই তোমার এইসব করলাম নি। আচ্ছা, আপনি মানে আমার কাছে যা ডাটা আছে সেই হিসাবে 6 সেপ্টেম্বর 2017 তারিখে আপনি ডিএমসির মানে মেয়র হিসাবে শপথ নিয়েছিলেন, এবং খুব রহস্যজনকভাবে আপনাকে 13ই ডিসেম্বর 2021-এ সরিয়ে দেওয়া হয়েছিল। এই কার্যকালের সময় আপনার সমালোচকরাও বলে যে ডিএমসিতে আপনি প্রশাসনটা আপনার মতন করে চালিয়েছেন,
মনে হয় না কাউকে চা খাইয়েছেন আর কারো চা খেয়েছেন। এটা আপনার যারা ঘোরতর যারা বিরোধী তারাও স্বীকার করেছে এবং একটা ছিল 2021 থেকে এখনো পর্যন্ত কর্পোরেশনের যে হাল হকিকত আপনার থেকে ভালো কেউ জানে না। আমার একটা সিম্পল প্রশ্ন, আপনি রাজনৈতিকভাবে এটাকে নেবেন না, উত্তরটা আপনার কাছে অ্যাজ এ দুর্গাপুরবাসী আপনার কাছে জানতে চাই। প্রশাসন এই যে এইবারে যে নির্বাচনটা হচ্ছে এই দুর্গাপুরের বিশেষ করে দুটো সিট, এই যে 42টা ওয়ার্ড, এইখানে মানুষ কি মানে এটা আপনাদের প্রশাসনের কাজকর্ম, ডিএমসির কাজকর্মের উপরেও কি এইবারে নির্বাচনটা একটা প্রভাব পড়বে? এইটা আপনি কি মনে করেন যে আপনাকে তো শাসক দল মেয়র করেছিল, এই যেভাবে ডিএমসিটা চলছে তার প্রভাব কি ইলেকশনে পড়বে? আমি এটা জানতে চাই আপনার কাছে। শুনুন, একটা জিনিস আপনাকে বলি, এটা ডিএমসির প্রভাব কিংবা এ প্রভাব আমি বলছি না। যে কোনো ইলেকশনেরই শাসক দলের ভালো মন্দ কাজকর্মের যে প্রভাব সেটা জনগণের উপরে এসে যায়, এবং ভালো জিনিস জনগণ আমরা খুব একটা বেশি দিন মনে রাখি না, কিন্তু খারাপগুলো মনে রেখে যায় একদম সেইটাই। অতএব যদি ডিএমসি কাজকর্মে জনগণ অসন্তুষ্ট হয়ে থাকে তার প্রকাশ নিশ্চয়ই এখানে কিছুটা আসবেই, অস্বীকার তো করার কিছু নেই। যদি আপনি এটা কি মনে করেন যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত একটা বোর্ড আর তার জায়গায় যেভাবে এখন দীর্ঘদিন ধরে চলছে, মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না, মানুষ নিজের বক্তব্য রাখতে পারছে না, সেই জায়গাটাতে আর একটা বাইপাস করে ভোট হচ্ছে, মানে একটা মানে স্বরাজের সংস্থার ভোট মানুষ দিতে পারছে না, বিধানসভাতে তাদের কাছে এরা গিয়ে ভোট চাইছে, এইটা মানুষ কিভাবে মেনে নেবে? না, এটা একটা জিনিস হচ্ছে লোকাল গভর্নমেন্ট আর আমাদের রাজ্য সরকার, মানে দুটোর মধ্যে একটা তফাৎ আছে। লোকাল গভর্নমেন্টে যেটা হয়, কাউন্সিলররা এসে যে লোকালি যে কাজকর্মগুলো সেগুলো এসে বলে যে এই কাজগুলো হচ্ছে না, করা দরকার, এবং সেগুলো প্রশাসনে যারা বোর্ডে থাকেন, মেয়র এবং এমএমআইসি, সেইগুলো এখন এমএমআইসি নেই, তার জায়গায় আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ওই কাজগুলো তারা দেখেন। আর কি কাজ দরকার না দরকার এখনো পর্যন্ত আমি জমানো হচ্ছে, তাদেরকে সবাইকে যারা তখনকার নির্বাচিত হচ্ছে তারা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। আমার কাছে অনেকে আসে, দরখাস্ত নিয়ে আসে, আমি ফরওয়ার্ড করে বলে দিই, কিংবা টেলিফোন করে বলে দিলাম চেয়ারম্যানকে, কিংবা এখন তো আমাদের আছে, এরা বলে এই যে ভাই ওই জায়গাটাই একটু লাইট নেই, জ্বলছে নেই, দেখো ওই এলাকাটা জলকষ্ট চোখে। সার্ভিসটা আর পাবলিককে মোটামুটি দিয়ে দেওয়া হয়, কিন্তু পাবলিকে খুব একটা এফেক্ট হয় না, কিন্তু কোয়ালিটি অফ সার্ভিসের ব্যাপারটা যদি আবার পাবলিকে, এখন সার্ভিস বললে তো হবে না, কোয়ালিটি অফ সার্ভিস হবে, সেখানে হয়তো কিছুটা খামতি থেকে যায়। কিন্তু একবারেই যে জনগণের কথা যে পৌঁছাচ্ছে না, এটা ঠিক না আর কি। অনেকে হয়তো বলবে বোর্ড নেই বলে আমরা বলতে পারছি না, কিন্তু বোর্ড থাকলেও সবাই বলতে তখন কাউন্সিলররা তো বলে, বোর্ড তো আর আমি হয় না, কাউন্সিলর এখনো কাউন্সিলররা যায়, অনেকেই যায়, তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করে, এখন তারা কিভাবে কাজ করেছে না করেছে। অতএব আর যেটুকু কাজকর্ম যেটা এগুলো এগুলো তো রেগুলার যে ব্যাপার, এটা স্ট্রিমলাইন্ড হয়ে যায়। আর সেই জন্যে হচ্ছে যে আগে যতটা, হ্যাঁ একটা অসুবিধা হয় অনেক সময়, আমার কাছে অনেক সময় আসে, ওই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কিংবা কোথাও ভর্তি হবে, কিংবা হসপিটালে ভর্তি হবে, কারণ আমি অন্যান্যদেরগুলোকেই জানি না, কিন্তু আমার এখনো টেলিফোন করলে, কাউকে রিকোয়েস্ট করলে কথাগুলো থাকে। না আপনি আমার বেশ করে আমি আমার ওয়ার্ডে বলছি, আমি হয়তো ওয়ার্ডে যাই না, কিন্তু ওখানকার লোকজন আমার সাথে রেগুলার যোগাযোগ আছে, আজকেও যোগাযোগ হয়েছে, এবং আজকেও আমি সারাদিনে তাদেরকে খোঁজ নিয়েছি, ভোট হচ্ছে কোনো অসুবিধা নেই, যদি পাড়ায় কোনো গন্ডগোল হয় আমাকে বলবে, দরকার হলে আমি যাবো। তাহলে এই কথাগুলো বললে তো বাকি লোকেদের আবার আতঙ্ক হয়ে যাবে যে কি নাম হচ্ছে দিলীপ অবস্থি আবার ময়দানে নামবে নাকি? না, ময়দানে তো কিছু নেই। আমি আবার বলছি, আগের দিনে বলেছি যে দুর্গাপুরের উন্নয়নের স্বার্থে, দুর্গাপুরের জনগণের স্বার্থে, জনগণের কাজের জন্যে আমি চিরকাল, যখন আমি অফিসারও ছিলাম, অনেকে বলে যে দিলীপ অবস্থির পেছনে নাকি দুটো লোক নেই, কিন্তু আমার পেছনে দুটো লোক নেই ঠিকই, কিন্তু আমার সামনে 2000 লোক আছে। এখনো বাজারে গিয়ে ঢুকলে 10টা লোক হেসে ঘাটটা নাড়ে,
সেটা চায়ের দোকানেও নাড়ে, সবজিওয়ালাও নাড়ে, ইয়েওয়ালাও নাড়ে। ওনাকে বলে এই লোকটা ফালতুপাতি, এর কি আর লোক আছে? বলছে সবাই বলে নাকি যে মুখটা খুব খারাপ, মানে সোনে কা দিল লোহে কা হাত, কিন্তু কিন্তু শুনুন, খুব মুখটা খারাপ, মুখ খারাপ কিন্তু কাজটা ভালোই করতে শুনুন, লাগে। মুখটা খারাপ মানে শুনো, আমাকে বলে আমি নাকি লোককে শত্রুতা ইনভাইট করি, হ্যাঁ, এবার পায়ে আমি- গুজ লাগিয়ে ঝামেলা করেন আর কি। করে আমার পেছনে কেউ নেই, এবং ওনাকে বলে যে আমাকে যদি কেউ কাতে পায় দুর্গাপুর থেকে তেড়ে দেবে। হ্যাঁ। আমার সিপিএম যখন 34 বছরে অত কষ্ট করে তাড়তে পারেনি, হ্যাঁ। অত দিকে চেষ্টা করে, হ্যাঁ। এবং আমি নাম করে বলছি, বিকেসি আমার বাড়ির জল কাটার জন্য, ইলেকট্রিসিটি কাটার জন্য নিজে ওই প্লাস নিয়ে নিয়ে গাছতলাতে বসে থাকতো। তাই ইয়েস, কি করেনি ওরা? আমাকে ঘর থেকে তাড়াবার জন্য, উৎখাত করার জন্য এমএমসির অফিসার দিকে নিয়ে বসে থাকতো। তারপরে আমি তো ডিএসপির বাংলোতে গিয়ে উঠলাম, পরে নিজের বাড়ি করে গেলাম। করেনি কি এরা? আপনারা জানেন না, আমরা জানি, আমি তো আজ থেকে আপনাকে দেখছি না। না না, এবং এখনো বলছি, তৃণমূলের তো সহায় নেই, তৃণমূলের তো কিছু লোক আছে আমার নামে কুৎসা রটিয়েছে, আমার নামে মাননীয়ার কাছে, মমতা ব্যানার্জির কাছে গিয়ে উনি আমাকে বলেছেন কে কি করেছে, কাগজও দিয়ে দিয়েছেন, সাহেব দেখুন আপনার নামে কি সব লিখেছে। সে মহিলারা এমন এমন লিখেছে, আমার কাছে আছে, জানি আমি আছে। এবং আমার দুজনের নাম করবো না, তারা গিয়েও বলেছে। এবং আমি ম্যাডামকে বলতাম, দেখুন ম্যাডাম কি বলবো বলুন ম্যাডাম, একটা জিনিস হচ্ছে, মমতা ব্যানার্জির সম্বন্ধে যে যাই বলুক এ বলুক, আমি আপনার চ্যানেলেই বলছি, উনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, যেভাবে কথা বলতেন, যেভাবে আমাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন, আমি সত্যি ওনার কাছে আজও কৃতজ্ঞ, যে যাই বলুক। এবং আমাকে শুধু বলতেন যে সাহেব আপনি যা ইচ্ছা করুন, ভালোটা আপনার, খারাপটা আমার। উনি আমাকে ফ্রি হ্যান্ডও দিয়েছেন। কিন্তু এখানে যারা আছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি হতো না, ওই একটা বললেন যে আমি মুখটা আমার খারাপ ঠিকই, আমি স্পেডকে স্পেড বলতাম, যাকে দেবো না বলতাম ঠিক যাও, হবে না, এটা করা যায় না। যখন আমি আইনটা বুঝতাম, আইনটা জানতাম, আইনের প্রয়োগটা করতে পারতাম, সেটা অসুবিধা অনেকে জানতো না, এটা কেন করলেন না। যাই হোক, এখন আবার যদি রাজনীতিতে নামতে বলে নাম না, রাজনীতির আমি তো রাজনীতি করতে আসিনি, আমি দুর্গাপুরের উন্নয়ন করতে এসেছি। আবার বলছি না, আবার যদি উন্নয়ন করতে ডাকে আসবেন। উন্নয়ন নিশ্চয়ই, উন্নয়ন যদি সেরকম হয়, আমাকে যদি বলে যে উন্নয়ন, আমি তো বললাম যে এখনো যদি বলে উন্নয়ন, দুর্গাপুর উন্নয়ন হলে এখানটা গিয়ে দাঁড়াও, আমি গিয়ে মুচিপাড়ায় দাঁড়াবো, আমি গিয়ে এতে গিয়ে কোথাও যদি হয়তো জলের লাইন ফেটে গেছে, যে ভাই তুমি একটু দাঁড়িয়ে থাকলে আমি আমাদের নিশ্চয়ই দাঁড়াবো। না, আপনি তো আপনার সময় তো দুবার দামোদর শুকে গেল, আমরা তো সমস্ত কিছু দেখলাম, এবং দুর্গাপুরের লোককে বুঝতে দিয়েছিল না, সিপিএমের লোকরা বলেছিল যে আমরা ভেবেছিলাম যে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে এত মানে অ্যাটাক করছেন সিপিএম কে, কিন্তু আপনি অ্যাজ এ মেয়র হিসাবে হোক বা আজকে উন্নয়নের কাণ্ডারি হিসাবেও যদি আপনি নিজেকে ভাবেন, তাহলে একটা জিনিস তো পরিষ্কার হচ্ছে যে দুর্গাপুরে যা কিছু পাবলিক লাইফের জন্য হয়েছে সব সিপিএম এর জামানা হইতেছে, আপনাদের জামানায় 15 বছরে কিচ্ছু হয়নি। যেমন একটা সৃজনীর মতন একটা জায়গা, কলকাতায় কফি হাউস আছে, আসানসোলে কফি হাউস আছে, আপনাদের এইখানে মাথায় ঢোকেনি যে দুর্গাপুরের মতন জায়গাতেও একটা মানে হোটেল ব্যবসায়ীদের ছাড়া যদি কেউ 2 ঘন্টা বসতে চায়, প্রোগ্রাম করতে চায়, কোথায় করবে? একটা কিছু নতুন আপনারা করেছেন। আমি উত্তর দিচ্ছি, সৃজনী হয়েছে না হয়েছে, যেটা হয়েছে সেই সময় আমাদের জওহরলাল নেহরু আরবান ইয়েতে যে কোটি কোটি টাকা বিদেশি ফান্ড এসছে, সেইগুলো আমরা নিতে পারিনি। আমি তো কর্পোরেশনটা তখন ছিলাম, আমি উল্টো দিকে ছিলাম, দিল্লিতে গিয়ে লজ্জা করতো, জম্মু কাশ্মীর টাকা নিয়ে চলে যাচ্ছে, মেঘালয় টাকা নিয়ে চলে যাচ্ছে, আমরা পশ্চিমবঙ্গ সরকার প্রজেক্ট দিতে পারছি না, আমরা আনতে পারিনি। দয়া করে যেগুলো দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই টাকাগুলো নিয়ে হয়েছে, সেই টাকাগুলো হয়েছে। আর আপনি যেটা বলছেন দুর্গাপুরের মেন জিনিসটা, দুর্গাপুর এসডি অফিসটা কোথায় হয়েছে? সিপিএম এর দয়াতে। ওটা সিপিএম এর দয়াতে হয়েছে, সিপিএম এখানে করিয়েছে। হ্যাঁ, একটা জায়গায় কোর্ট, একটা জায়গায় মানুষের কত হয়রানি জানেন। যেটা আমি সাজেশন দিয়েছিলাম যে মাঠটা কোনাগঙ্গার হলো, বিগ বাজার তৈরি হলো, যেদিকে ব্যবসায়ী দিকে দিয়ে দেওয়া হলো, আমি বলেছিলাম ওইখানে সেন্ট্রাল করে একটা করো, রাউন্ড করে, একদিকে কোর্ট থাকবে, একদিকে থাকবে, নিচে দোকান থাকবে, মাঝখানটা পার্কিং প্লেস হবে।
পাবলিক এসে এক জায়গাতে সব পেয়ে যাবে, সব কটা সরকারি অফিসার হয়ে যাবে, ওখানে মাল্টিস্টোরি একটা বিল্ডিং হতো, সেইগুলো ব্যবসায়ীদিকে দিয়ে দেওয়া হলো। এটা এর কি তৃণমূল সরকার দিয়েছে? তাই না, কিন্তু তৃণমূল সরকার না। বাকিটা কি করেছে? বাকিটা জায়গা নেই। এবার শুনুন, একটা জিনিস হচ্ছে, আমি একটা নতুন জামা ছিল, কেটে কেটে সব কিছুটা জাঙ্গিয়া, কিছুটা গেঞ্জি, কিছুটা ফুতুয়া করে দিয়ে, কিছুটা ফেলে রেখে দিয়ে চলে গেলাম, সেটাতে কিছু হবে? তারা তো নতুন কাপড় পেয়েছিল, থান পেয়েছিল, কি হয়েছে? এবং আমি তখন একটা বলেছিলাম যে প্রতিটা ছোট ছোট সাব ডিভিশনে একটা করে রবীন্দ্র ভবন আছে, দুর্গাপুরে একটা রবীন্দ্র ভবন করো, কালচারাল সেন্টার হয়েছে? আমার সাইসের হয়েছে? আমি না, আপনি এই যে কোর্টের কথাটা তুললেন, এই কোর্ট হয়েছে, এবারে পাবলিক কোথায় যাবে? পাবলিক কোর্ট কোথায় যাবে? সেন্টার, বাস স্ট্যান্ড, আর একটা মানুষের এসডি অফিসার আর যদি একটা জেরক্স করাতে হয়, তাহলে আপনি ডিসটেন্সটা বলুন। এটা কি মানে এটা কি মানে কোনো লজিক্যাল? এটি সিপিএম এর দান। হ্যাঁ, এটা সিপিএম এর দান, কিন্তু বানিয়েছে তো এখন তো এক্সিকিউশনের সময়। শুনুন, এবারে আমি এক্সিকিউশন কোথায়? আমার জায়গা থাকে, আমার তো জায়গা অ্যালট করে দিয়ে চলে গেছে সেখানটায়, সব মেন জায়গাগুলো তো বিক্রি করে দিয়েছি, আমি যাবো কোথায়? আমাদের হচ্ছে কি জানেন, যে ভালো জায়গাগুলো দিয়ে দিলাম, পড়ে থাকলো ভাগাড় আর শ্মশান। সরকারি অফিসাররা কিংবা সরকারি অফিসগুলো ভাগাড় শ্মশানে গিয়ে হয় না। কিন্তু এই এসডি অফিস নিয়ে তো অনেক মানুষের প্রশ্ন আছে। মানুষ কোথায় পার্কিং করবে, কোথায় চা খাবে, কোথায় একটা জেরক্স করবে? এখানে রাখেনি একটা, আমার তো কিছু তাও একটা হয়েছে, নিজস্ব বিল্ডিং আছে, একটা এডি দিয়ে ভাড়া বিল্ডিং এ চলতো, কিন্তু সেই ভাড়া বিল্ডিং থেকে নিজে বেরিয়ে এসছে। এবং আমি, কিন্তু তুমি তো জায়গা করে আমাকে তো, আমার তো প্ল্যানিংটা করতে হবে। আজকে 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 রবীন্দ্র ভবনের জন্য জায়গা রাখা হয়নি কেন? আজকে দুর্গাপুরের সবকটা থানা ভাড়া বাড়িতে চলে, কেন কেন থানা করা হয়নি? দুর্গাপুর পুলিশ কমিশন আগে ছিল অ্যাডিশনাল। তাহলে আপনি এটা তো মানবেন যে একটা মন্ত্রী মলয় ঘটক জেলাটাও নিয়ে গেলেন আসানসোল, এবং আসানসোলে একটা কেএনইউ মানে ইউনিভার্সিটি থেকে শুরু করে ডিএম অফিস, সিপি অফিস, মানে সমস্ত কোর্ট থেকে শুরু করে ইএসআই থেকে শুরু করে একটা জনপ্রতিনিধি ঠিকঠাক থাকলে একটা শহর কিভাবে গ্রো করে তার নমুনা মলয় ঘটক কিন্তু আসানসোলে দেখিয়েছেন। তাহলে আপনি এটা মনে করেন যে এইখানে যা কিছু হয়েছে রাজনৈতিক নেতাদের ইচ্ছা শক্তি বা ভিশনের অভাবে এটা হয়? 200%, হ্যাঁ 200%। এবং এইটা সেই সময় সব ফাঁকা ছিল, এই জন্য আমি এই জন্য পুরোপুরি সিপিএম সরকার দায়ী, কিছুই রাখেনি। মহালয় ঘটক যখন গেল তখন কন্যাপুর হোক আবার হোক, ফাঁকা জায়গা ছিল, তিনি সেখানে জায়গা বেছে বেছে করেছেন, দিয়েছেন। কত বড় এলাকা ধরে ডিএম অফিস হয়েছে, সিপি অফিস হয়েছে, সিপি অফিস দেখার মতো জায়গা হয়েছে। কিন্তু আমাদের এখানে তো জায়গাগুলো ছিল, সেগুলো তো অ্যালট করা হয়নি। আমরা এইটা বিগ বাজারের যে জায়গাটা হয়েছে, জংশন মল করা হয়েছে, জায়গা ছিল না, এই জায়গাগুলো ফাঁকা পড়েছিল তো। এগুলো তো আপনিও দেখেছেন জঙ্গল, আমিও দেখেছি জঙ্গল। এই যে বেঙ্গল অম্বুজা হয়েছে, এটা পুরোটাই জঙ্গল ছিল। বেঙ্গল অম্বুজা তো বিক্রি করে দেওয়া হয়েছে জায়গাগুলো, সেগুলো তো সিপিএম আমলে হয়েছে। কোনগুলো রেখেছে সিপিএম? হয়তো আপনার এতে সিপিএম বলবে যে আজকে সিপিএম রাখেনি, সিপিএম সব বেচে দিয়েছে, তাই জন্য সিপিএম চলেও গেছে। আর লাস্ট 15 বছরে আমি যখন এলাম, আমার তো কিছুই নেই, আমাকে তো ছেঁড়া জামা কাপড় তালি দিয়ে পড়তে হচ্ছে, আমাকে তো তালি দিয়ে জামা পড়ছে, আমি তো নতুন জামা পাইনি। তো তালি দিয়ে জামাটাও তো এখন স্টাইলের মতন পড়া যায়। স্টাইল করে লাভ নেই কিছু, তালি দেওয়া তালিই হয়। শুনুন, আপনার অরিজিনাল হাট আর বাইপাস হাটে তফাৎ আছে। সে তো আছে, একই বাইপাস হাট চলছে, হ্যাঁ সে তো আছে। শুধু তাই না, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে মাঝে মাঝে আমরা দুর্গাপুর জল নিয়ে বলি, দুবার তো হলো। দুর্গাপুরের ওই যে 15 MDG আর 14 MDG দুখানা করে দিয়ে গেছে। আপনি গিয়ে যে কোনো একটা টেকনিক্যাল লোক নিয়ে দেখে আসুন, আপনি ভয় হবে যে দুর্গাপুরে আমরা কোনোদিন সকালবেলা উঠে দেখবো দুর্গাপুর ড্রাই হয়ে গেছে। কি ভয়াবহ জায়গা বলো। উদ্বোধনে ছিলাম, জ্যোতিবাবু এসেছিলেন, ওইটা দেখেছিলাম। কিন্তু ওইগুলো দুটোই তো জন্ডিস নিয়ে ছেলেগুলো জন্মেছে।
একটা বাচ্চা যদি জন্ডিস নিয়ে জন্মায় সে কি আর হবে? তার সে পরিয়োগগ্রস্ত দুটোই বাচ্চা। তা আপনারা নতুন কোথায় মানে নতুন এবারে আবার বললাম যে নতুন করে জায়গা, তুমি প্রভিশনটা আর তো জায়গা নেই আর কোথাও। দুর্গাপুরে আমার কি এমন অবস্থা হয়েছে যে নদীর ধারে আমার একটা শ্মশান করার জায়গা পর্যন্ত নেই। আমার বীরভানপুর শ্মশানে আজকে তাও তো দুটো চুল্লি, আমি একটা করেছিল কি, দুটো চুল্লি কি সেটাও তো পঙ্গু করে দিয়েছিল। দুটো চুল্লি একটাই পথ, মানে একটা বন্ধ হলে আর একটা বন্ধ। আমি তো খরচা করে দুটো পথ তৈরি করেছিল, 7-8 লাখ টাকা খরচা করে, যে দুটো চুল্লির জন্য চলে। কি সুন্দর গল্প, বেরোবার রাস্তা একটা কিন্তু চুল্লি দুটো। একটা রাস্তা ব্লক হয়ে গেলে তো দুটোই ব্লক। এইগুলো কিন্তু হয়তো আপনি বলছেন যে আপনি এসে করলেন, তৃণমূল তো তার আগে ছিল, তারা করেনি কেন? কারণ সবাইকার তো একটা বললাম যে আমি সরকারি অফিসে কাজ করার জন্য আমার কিছু এক্সপিরিয়েন্স, তার আগে তো কর্পোরেশনে আমি ছিলাম, এতে সিইও ছিলাম আসানসোল কর্পোরেশনে। অতএব আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগাতে পেরেছিলাম, সেটা তো সবার পক্ষে সম্ভব না। আমরা একদম অফিসার দিকেও, আমি যে অফিসার দিকে, এই যে সুব্রত গুপ্তকে আমি গিয়ে যেটা বলতাম উনি সেইটাই করে দিতেন। আমি অত টাকা কোত্থেকে আসতো? আমাকে ববি হাকিম টোন করে অনুষ্ঠানে বলতেন যে আরে আমি আর মন্ত্রী কোথায়, ও অগস্টে সাহেব এসে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। অন্যান্য চেয়ারম্যান দিকে বলতো তোমরা ভাই টাকা পাবে না, তোমরা এসে আমার ঘরে বসে আছো আর অগস্টে সাহেব গুপ্ত সাহেবের ঘরে বসে। আচ্ছা, সরকারিভাবে কিন্তু পোলিং এর সময় শেষ হয়ে গেল, 6টা 2 হয়ে গেল। এখন আপনার বলতে বাধা নেই, আমরা এবারে শেষ করব এই অনুষ্ঠানটা। আমাদের ডিস্ট্রিক্টে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবে, সে যারা থাকবে তারা তো মানে অফিসিয়ালি কিন্তু 6টা পর্যন্ত ভোট। আমি আপনার কাছে জানতে চাইছি, এবার বলতে কোনো দ্বিধা নেই, আমাদের পশ্চিম বর্ধমানে যে 9টা বিধানসভা আপনি কি রকম দেখছেন? মানে একদম আমার শুনুন না, আমার প্র্যাকটিক্যালি ভোট করতে গিয়ে দেখেছি এগুলো অ্যাসেস করা যায় না আগে। হচ্ছে যে শেষের দিকে ভোট কোথায়, আর জনগণের যেটা হচ্ছে এইবারে যেটা খুব, এটা আপনিও দেখেছেন আমিও দেখেছি, যে জনগণ এবারে প্রচন্ড রিজার্ভ, কেউ বলতে চায় না। হ্যাঁ, একটা জিনিস এইটা কি খুব ভয়ঙ্কর ব্যাপার? এটা ভয়ঙ্কর হতে পারে, হ্যাঁ ভয়ঙ্কর হতে পারে। এটা 5ও হতে পারে, আবার 50ও হতে পারে, হতে পারে না? হ্যাঁ, একটা কিছু ঝড়ের আগের ইঙ্গিত, এটা আমি বলতে পারবো। জনগণ প্রচন্ড রিজার্ভ, কেউ মুখ খোলেনি। এবং একটা জিনিস হচ্ছে, প্রত্যেকে যদি জিজ্ঞেস করে আমি ভোটটা কোন দিকে দেবো, ও ঠিক জায়গায় দিয়ে দেবো, এটা উত্তর। তার মানে অ্যান্টি ইনকামবেন্সি আছে। অ্যান্টি ইনকামবেন্সি তো থাকবেই, এটা অবভিয়াস। মানে লোকের তো চাহিদার অভাব নেই। এই তো আমি এই যে জলটা পেয়েছিলাম, লেবু জলের জায়গায় যদি একটু ভালো আর মিষ্টি জল হলে ভালো হতো, তাই না? কিন্তু এইটা কি মানে করা যায় যে আজকে ধরুন বিজেপি এটা বলছে যে এইবারে আমরা সরকার 4 তারিখে করবই, বিজেপি যেমন করে হোক। এই যেমন করে কোনো স্কোপ আছে? যেমন করে আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। আপনারাই তো আপনারা ভোট করিয়েছেন, ওইগুলো আমার কোনো ই নেই। ব্যাপার হচ্ছে ওই যে সেদিন দেখলাম ই করলাম যে নর্থ বেঙ্গলের এরা এমএলএরা গিয়ে আসামে থাকবে, আর সাউথ বেঙ্গলের গুলো ভুবনেশ্বরে থাকবে, তারপর সরকার হবে। রিসোর্ট কালচার, আমি মাঝে মাঝে দেখি এগুলো। এখন সেগুলো তো আর আমার পক্ষে তো অ্যাসেস করা সম্ভব না, বলা সম্ভব না, কারণ রিসোর্ট কালচার হবে না কি হবে। তো একটা জিনিস হচ্ছে, এবারে যেটা হচ্ছে যে জনগণ কিন্তু খুব রিজার্ভ এবং মনে মনে ঠিক করেছে আমরা কি করব, কিভাবে হবে না হবে জানে। কিন্তু একটা অঘটন, আমি বলছি, অঘটন যদি ঘটে যায় আমরা হয়তো অবাক হবার কিছু, অঘটন ঘটতে পারে, তাতে অবাক হবার কিছু নেই। লাস্ট আবার প্রশ্ন, আপনি তো উন্নয়নের কথা বলছেন, আপনি দুর্গাপুরের 2জন প্রার্থী হিসাবে, একজন কবি দত্ত আর একজন প্রদীপ মজুমদার, দুজনেই বলে নাকি উন্নয়নের কাণ্ডারি, মানে যারা এখন বলছে, মানে আপনি কিভাবে দেখেন এই যে দুর্গাপুরে এডিডি এর যে ভূমিকা বা এডিডি এর মারফতে যে কাজগুলো হয়েছে, আগে কেন হয়নি বা ভবিষ্যতে কি স্কোপ থাকতে পারে? শুনে আবার একটা বললাম যে একজনের কাজের ভঙ্গি একরকম থাকে। আমার একটা কাজের ভঙ্গি এরকম আছে যে এইভাবে আমি করব। আমি যেমন বলতাম
যে আমি 5টা পুকুর কাটবো না, একটা সরোবর কাটবো। আমি 10টা ছোট ছোট পার্ক করবো না, একটা বড় পার্ক করবো। না, অনেকে বলছে না ওই 10 জায়গায় 10টা পার্ক করে আরো বেশি লোক যেতে পারে। অতএব উন্নয়নের এটা আলাদা কথা। আর দুর্গাপুরের উন্নয়ন কি হচ্ছে না হচ্ছে সেটা দুর্গাপুর যারা বেনিফিশিয়ারি তারা বলবে। আমি তো উন্নয়নের সঙ্গে ডাইরেক্ট বেনিফিট না, আর আমি খুব একটা পাবলিকলি ইয়েও করি না। আমি নিজের আপনি আমাদের দুর্গাপুরে দুটো ক্যান্ডিডেটের জেতার সম্ভাবনা কতটুকু? আমি বলতে পারছি না। দুর্গাপুর এটা বলছি, আমি দুর্গাপুরে 77 থেকে ভোট করেছি এবং 2006 বলেছি। একমাত্র 2006 ভজন চক্রবর্তী ম্যাক্সিমাম একটা ভোটে জিতেছিল। তার ছাড়া 77 থেকে বরাবরই দুর্গাপুর দুটো সিটই খুব নেক টু নেক। এবং দুর্গাপুর এক যেটা ছিল দিলীপ মজুমদার আছেন, এটা তো খুবই টাফ ছিল। ওই মানে সবই হয়ে গেল, শেষকালে যখন ওই আইনস্টাইন ঢুকছে তখন বুঝতে পারে যে এবারে সিপিএম ওখানটা দখল করে নিয়েছে, ওই জায়গাটা কোন রকম হয়তো বেরোবে। নিয়ে গিয়ে ওই একবার তো 2100 ভোটে জিতলো, একবার 1900 কত ভোটে এরকম। আর দুর্গাপুর মানে এই দিকটাও যে সব মোটামুটি যখন হয়ে ওই জিটি রোডের ওই পারটাই গেল, তখন এবং অন্ডালের ক্ষেত্রে আমরা দেখতাম অন্ডালে ওই কোলিয়ারি এলাকাটাই কংগ্রেস জিতে এলো। যাই জিটি রোড পেরিয়ে অন্ডাল সাউথ বাজার আর ধরলো, শ্রীরামপুর ধরলো, সিপিএম বেরিয়ে গেল। মানে আমি এই নেচারটা আমি গুনতে করি। একবার তো দিলীপ মজুমদার তো আমাদের ছিলেন সুদেব রায়, হ্যাঁ আমাকে রাত্রি 2টোর সময় ডাকলো, মাঠে বসছিল, ও ছিল মৃত্যুঞ্জয় মুখার্জি নিয়ে, বলে অবশ্যই আমি থাকবো না, চলে যাবো। আমরা দাঁড়ান দেখে আসি, দেখে এসে বললাম আপনি যান। আপনি 2000 ভোটে দিয়ে দিলেন, সেবারে 2102 ভোটে জিতেছিল। এসে আমাকে জড়িয়ে ধরে বলে আপনি বলে দিলেন কি করে? আমি বললাম যে বলে দিলাম, দিন ভোট খুব গুনছি, আমি যাই না। অতএব আমাদের এই দুটো সিট খুব টাফ সিট। আচ্ছা, এখানে জনগণ আর দুর্গাপুরের ভোটাররা অন্যান্য ভোটার দিক থেকে আলাদা, যে গ্রামের যেমন কাঁকসার ভোটাররা আলাদা, জানি এদিকে ভোট দেবে, এখনো তাই। কিন্তু দুর্গাপুর মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকার লোকরা ভোটাররা কখন কোন দিকে ভোট দেয় কাকু খুব মানে বিশেষকারী আমাদের বস্তিবাসী যারা আছে তারাও কিন্তু ওই বাবুদের সাথে থেকে থেকে আমাদের থেকেও বেশি চালাক। আমার বাড়িতে গাছেরও খাবো তলারও কুড়াবো, ওরা হয়েছে। অতএব দুর্গাপুরের ভোটার আর গ্রামাঞ্চলের ভোটার এক না। আচ্ছা, লাস্ট আপনাকে প্রশ্ন, এখন আপনি ডিবিসিতে কি দায়িত্বে আছেন আর ডিবিসি প্ল্যানটা কি পরিস্থিতিতে আছে এখনো? বলছে শুনুন, ডিবিসি এক্সপানশনের জন্য জায়গা নিয়ে মানে আমি গেছি, মানে আমাদের যে সুরেশ কুমার সাহেব আছেন, সত্যি রিয়েলি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট, ভেরি এফেক্টিভ অফিসার। উনি চাইছেন ডিবিসিতে আমাদের ডিবিসি যে ডিটিপিএস কারখানাটা হবে 8000 কোটি টাকার প্ল্যান্ট নতুন, অলরেডি সব শুরু হয়ে গেছে। তো আমাদের টেন্ডার ফেন্ডারও চলছে। আর তাছাড়া আমাদের মিজিয়া থার্মেলে, মিজিয়া না, আমাদের রঘুনাথপুর থার্মেলেরও কাজ হবে, 2টো ইউনিট হবে, আরও মিজিয়া থার্মেলে হবে, এতে হবে। উনি এগুলো নিয়ে এসছেন। আমাদের পশ্চিমবাংলায় প্রায় 30,000 কোটি টাকার মতো নতুন লোক দিই কেন্দ্রীয় সরকারের, ডিএসপি বাদ দিয়ে। ডিএসপির সাথে আমার কথা, আমি ডিবিসি। আচ্ছা, হ্যাঁ। এবং সুরেশ কুমার খুব উদ্যোগী কিন্তু। এবং যেটা হচ্ছে যে আমি ডিটিপিএস সম্বন্ধে বলছি, আমি তো সবগুলোই আমাকে যেতে হয়, কথাবার্তা বলি। তো এখানে লোকালি আমরা পুলিশ, লোকাল পুলিশ আমাদেরকে কোনো হেল্প করেনি। আমি মাঝে মাঝে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে মমতা ব্যানার্জি শিল্প চাইলে এখানকার লোকাল পুলিশ চাইছে না, তারা কোনো হেল্পই করে না, গিয়ে একবার দাঁড়ায় না। আমাদের অফিসাররা মার খাচ্ছে এবং এখানে তৃণমূলের নাম করে কয়েকজন, আমার ওখানে 5-6টা গ্রাম আছে, ওখানে 90% গ্রামের লোকরা চাইছে হোক, তারা তৃণমূলী, কিন্তু 2% যেমন একজন বলছি বকুর নন্দী নাম করে বলছি, আরেকজন নাম করব না, তারা সরকারি ডিবিসির জায়গায় ব্যবসা করে খাচ্ছে। তারা নিয়ে এসে কয়েকটা, আপনাদেরই লোকেরা তো বসিয়েছে, আমাদের লোকরা বসাই, সিপিএম বসিয়ে গেছে। এগুলো আবার সিপিএম, এই বাউরিগুলো অরিজিনাল সিপিএম এর লোক ছিল। ওই কয়েকটা বাউরি মিলে বলতে বাধা দিচ্ছে। যদি নতুন, যেহেতু ভোট ছিল বলে সরকারিটা খুব একটা মদত পায়নি, যদি পুলিশি হেল্প হয় ওইখানটা হয় তাহলে এটা হবে। কিন্তু এইটা আমি বলছি, আমার সাথে একদিন
ঝাড়খণ্ডের এমপি প্রচণ্ড ঝগড়া হয়ে গেল, হুম। উনি জানতেন না। উনি এসে চেয়ারম্যানকে বোঝাচ্ছেন হুম, যে আমার কোটার মাথায় জায়গা রয়েছে, হুম, এতে এ আছে, আপনি চলুন ওই করুন, পশ্চিমবাংলায় আপনি এখানে এই টাকাটা ডাইভার্ট করে দিন। হুম, হুম, তা আমি ওখানে বসছিলাম হুম, সে এমপিকে, উনি আর ঝাড়খণ্ডের এমপি তো দংবল নিয়ে আসে। হুম, আমি বললাম, মশাই আপনি কে, আপনার পরিচয়টা কি, হুম, কি গেলেন বুঝি? হুম। সুরেশ কুমার তো বুঝে গেছে যে অবস্থি ইয়ে করে। আমরা শুনুন, আপনি ঝাড়খণ্ডের এমপি, ঝাড়খণ্ডের পরিচয় দিতে পারেন, আপনি কোন সাহসে পশ্চিমবাংলায় বসে ডিবিসি টাওয়ারে বসে বলছেন যে পশ্চিমবাংলার টাকাটা মমতা ব্যানার্জি আপনার সাথে কোঅপারেশন করছেন না, টাকাটা আমার ওখানে ডাইভার্ট করে দিন। আমি বলছি, চেয়ারম্যান হয়ে উত্তর দিচ্ছি, হুম। কোটার মাথায় কোনো প্ল্যান্টই হবে না। হুম, তখন উনি আবার বলছে, না না, মানে আমার নতুন আপনি চাইতে পারেন, হুম। আপনি আমার এখানে 10,000 কোটি টাকা প্ল্যান্ট হচ্ছে, আপনি 30,000 50,000 কোটি টাকা নেই, কোনো হবে না, গভর্নমেন্ট ইন্ডিয়ার টাকা দেবে, অসুবিধা গেছে সরকারি টাকা, হ্যাঁ, তো আপনি কেন এখানের থেকে ওখানে ডাইভার্ট করতে বলছেন? হুম, হুম, আমি এটা বলতে মেনে নিচ্ছি না, হুম, এটা আমি হতে দেবো না। হুম, তখন বলছে, আপনি আমি সাহেবের কনসালটেন্ট, সাহেব আমার কথা ছাড়া শুনবেন না। আচ্ছা। যারা অবশ্যই ছেড়ে দিন। তখন মানে কি বলবো, তারা এসে দুর্গাপুরের মানুষকে কিছু বলবেন? না, দুর্গাপুরের একটা জিনিস হচ্ছে যে দুর্গাপুরের ভালোর জন্য দুর্গাপুরের লোকের সাথে আমি সবসময় আছি, ছিলাম, থাকবো, যতদিন আমি ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট, মানে পাগল যদি না হয়ে যায় আর শয্যাশায়ী যদি না হয়ে যায়, আমি আপনাদের সাথে থাকবো। আর আমার বাড়ির অবারিত দ্বার, যে কোনো সময় আপনারা আসতে পারেন, আমার টেলিফোন 24 ঘন্টা খোলা থাকে, এই করতে পারেন। যদি আমার যে কোনো ব্যাপারে একটা টেলিফোন করে দিলে, কাউকে বলে দিলে কারো কোনো উপকার হয়, আমি আছি আপনার জন্যে। আর দুর্গাপুর উন্নয়নের স্বার্থে আমার কাছে যদি কেউ কোনো রকম পরামর্শ দিতে চায়, এই যে যেমন আমি 77 বছর বয়সেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার চাকরি করছি, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আমার একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইডেন্টিটি কার্ডও আছে আমার কাছে। এটা তো এইটা এখন উপরওয়ালা দিয়েছেন আমাকে, শরীরে দিয়েছেন, মন দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, আমি এখন চালিয়ে যাচ্ছি। এটাও কিন্তু জনগণের জন্য। এবং ডিবিসিতে আমি জয়েন করেছি মূলত কিন্তু যাতে ডিটিপিএস প্ল্যানটা হয়। তো আপনারা হয়তো জানেন, ডিটিপিএস প্ল্যান্ট যে মৌজাতে আছে তার অ্যাডজাসেন্ট মৌজাতেই আমার বাড়ি, যদিও বাঁকুড়া জেলা, কিন্তু নদীটা হচ্ছে আমার মৌজা এবং পাশের মৌজায়। এবং আমরা ছোটোর থেকে যখন দুর্গাপুরে কারখানা হয়, প্রথম ডিটিপিএস হয়েছিল, বিদ্যুৎ আলো প্রথম ওখানেই দেখেছি, এখনও সেই মনে পড়ে। অতএব দুর্গাপুরের যদি কিছু উন্নয়ন হয় আমি থাকবো, এবং ডিবিসিতে ওই জন্যই আমার জয়েন করা। দেখা যাক, চেষ্টা করে দেখি যদি প্ল্যানটা করতে পারি, তাই সেটাই আমার জীবনের একটা অনেক পাওয়ার মধ্যে একটা পাওয়া হয়ে থাকবে। ধন্যবাদ আপনাকে। মানে দিলীপ অগস্তি প্রাক্তন মেয়র, প্রাক্তন আমলার হিসাবে একটা কথা বলতে পারি, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त, इंतजार कीजिए। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। সকাল থেকে আজ আমরা এই বাংলার ভোট যুদ্ধ অনুষ্ঠান বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে আমরা করার চেষ্টা করেছি। এখন আমরা যেহেতু ইলেকশনের অফিসিয়াল টাইম পার, আমরা আজকের অনুষ্ঠানটা, এই ভোট যুদ্ধ অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। এবং আপনাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে স্যারকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে মানে এত বয়সেও কেন্দ্র এবং রাজ্য সরকারের নুমাইন্দা হয়ে কাজ করে দুর্গাপুরের জন্য ভালো কিছু করার এখনও চেষ্টা করে যাচ্ছেন। ওনাকে দেখে মনে হচ্ছে এজ ইজ জাস্ট এ নাম্বার। এটাতে যারা কাজ করতে চায় তাদের জন্য এজটা কোনো ফ্যাক্টর নয়। আপনাকে আরেকবার শুভেচ্ছা এবং আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এইবার আমরা রুটিন আমাদের যে খবর আছে আমরা নিয়ে আসছি। খুব ভালো থাকবেন এবং পাশের লোককে ভালো রাখার খুব চেষ্টা করবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি শেষকালে যেটা বলছি, আজকে সুন্দরভাবে যেটা ভয়হীনভাবে ভোট হলো আমি দেখেছি। এর আগে একটা লোককে আমি আবার বললো, তার আমি অ্যাডমাইরার, তার সাথে কাজ করেছি, সুব্রত গুপ্ত সাহেবকে আমি আমার তরফে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণে উনি দেখেছি বিভিন্ন চ্যানেলে বলেছেন
যে আমি নিরপেক্ষ নির্ভীকভাবে লোকে যাতে ভোট দেওয়ার চেষ্টা করব, এবং আজকের ঘটনা এবং আজকের ভোটের দিনটাতে উনি প্রমাণ করে দিলেন যে ইচ্ছা হলে ঠিকঠাক করে ভোট করা যায়, যে ইচ্ছে থাকলে কাজ করা যায়, জনগণের স্বার্থে কাজ করা যায়। এবং সাহেবকে আমি আবার আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, আর সামনাসামনি তো দেখা হবেই। ধন্যবাদ সকল, এবং দুর্গাপুরবাসীকেও ধন্যবাদ থাকলো আজকে সুন্দরভাবে শান্তিভাবে ভোট দেওয়ার জন্যে, ভোটের উৎসবে থাকার জন্যে প্রত্যেকের সঙ্গে আমার শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শেষ, ঠিক আছে। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।